Smoking and alcohol consumption is injurious to health. It causes cancer. ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা কর্কট রোগের কারণ। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলি ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব শুধু গল্পের জন্য শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আচ্ছা, ধরুন আপনাকে কেউ ফোন করে একটি গ্রামের নাম বলল এবং আপনাকে সেখানে যেতে বলল, আপনি কি যাবেন? আর যদি জানতে পারেন সেখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর অভিশাপের কাহিনী, তাহলেও কি আপনি যাবেন? না থাক, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। আপনি বরং শুনেই নিন গেলে কি হতে পারে। শুধু গল্পের জন্য এবং সম্ভাবী প্রোডাকশনের যৌথ উদ্যোগে আজ আপনাদের শোনাতে চলেছি একটি তন্ত্র নির্ভর গল্প। না, চিরাচরিত তন্ত্র গল্প নয়, অন্যরকম কিছু। শুনতে থাকুন স্বনামধন্য লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে আজকের গল্প প্রেত কাহিনী। মানুষের জীবনের একটা এমন দিক থাকে যা ভীষণভাবে তাকে ভাবাতে ও পুনরায় নতুন করে নতুন কিছুর সাথে জড়িয়ে ভাবতে বাধ্য করতে পারে। এইভাবে ভেবে চলাটাই আমাদের জীবনের অঙ্গ। আমি আজকে সেই ইতিহাস সম্পর্কে বলতে চাই যা আমাকে একবার নয়, বারবার সেই ঘটনার কথা ভাবতে বাধ্য করেছিল। আজও কলম ধরলে হাতটা কাঁপে। মনে হয় বিশ্বাস অবিশ্বাসের বাইরেও একটা পৃথিবী রয়েছে, আর আমি সেই পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আবারও সেই কেন্দ্রবিন্দুতেই এসে দাঁড়িয়েছি, যেখানে বাস্তব আর কল্পনা কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যায়। সময়কালটি ছিল 1982 সাল। কলকাতা শহরের জনজীবন বাকি 5টা প্রদেশের মতো কখনোই ছিল না। সদ্যব্যস্ত থাকতে অভ্যস্ত এই মানুষগুলির কাছে নিজেদের নতুন করে প্রমাণিত করার আর কোনো দায়বদ্ধতা ছিল না। আমিও ছিলাম তাদেরই একজন। বিষয়টা ভাবতে যতটা ভালো লাগে ততটা যে ভালো ছিল এমন নয়। জার্নালিজম নিয়ে পড়াশোনা করলেও কোনো নিউজ এজেন্সির বাঁধা ধরা পাই পয়সার চাকর হয়ে বাঁচার স্বাদ কোনোদিনই ছিল না। তাই এই সব কিছুর বাইরে বেরিয়ে এমন কোনো ঘটনার সাক্ষী থাকার ইচ্ছে তৈরি হয়েছিল যা হয়তো সত্যিই বিরল বলে বিবেচিত হবে। আগামী সময়ও মানুষের মনে দাগ কেটে যাওয়ার মতো কোনো ঘটনা যা বারে বারে মানুষকে আমার কথা ও আমার কলমের দৃঢ়তাকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। সেরকমই একটা আমেজ নিয়ে নিজেকে প্রস্তুত করতে থাকলাম। বেশ কিছুটা সময় কলকাতার জনজীবনের মধ্যে হারিয়ে ফেললেও লক্ষ্যভ্রষ্টের মতো কোনোদিনই নিজেকে একা খুঁজে পাইনি। বলতে পারেন সে সাধও হয়নি। তবে যখন কলম ধরতাম তখন নিজেকে একা করে পাওয়ার ইচ্ছাটা বড্ড বেড়ে যেত। মনে হতো নিজের মধ্যে সেই শক্তিকে অনুভব করছি যা হয়তো এতদিন আমার মনের বা শরীরের অন্তরালেই লুকিয়েছিল। অস্থি চর্মসার এই জীবনটার নতুন অর্থ খুঁজে পাওয়ার কাজ যে বেজায় কঠিন তা প্রতি পদক্ষেপে অনুভব করতে করতে কোথাও যেন চক্রাকারে সেই দৈনন্দিন ঘেরাটোপের মধ্যেই সীমাবদ্ধ হয়ে রয়ে গেছিলাম। পার্শ্ব প্রতিক্রিয়ার অভাব আপনি কোনোদিনই মনুষ্য সমাজে ভারী ভারী কথার মধ্যে খুঁজে পাবেন না। একটা প্রশ্নের যে এক বা একাধিক রকমের উত্তর খুঁজে পাওয়া যায় এবং সেটি যথেষ্ট আবেগের পরিচায়ক নয় তা জানতে পারলাম যখন নিজের খুঁজে পাওয়ার তাগিদকে খুঁচিয়ে ঘা দিলাম। সে বলে উঠল, এই বিষয়গুলো থেকে বেরিয়ে এমন কিছু করো যা তোমাকে পরিচিতির পাশাপাশি বিখ্যাত হওয়ারও সুযোগ করে দেবে।
আবিষ্কারক হিসাবে নিজেকে খুঁজে পেতে চেয়েছিলাম বরাবরই। পুরাতন জিনিসের খোঁজ সর্বদাই অন্তর্মনকে প্লাবিত হওয়ার সুযোগ করে দিত। বিচিত্র নাম ও তাদের পরিচয়, আবার সেই পরিচয়ের মধ্যে লুকিয়ে থাকা বহু পুরাতন ইতিহাসের দলিল, আর সেই দলিলের বুকে মলিন হয়ে জমে থাকা কিছু পুরনো পাতা, আর তাতে আবঝা হয়ে ভেসে থাকা কালির গন্ধ। এই সব কিছুই জীবনকে নতুন নতুন আঙ্গিকে ভাবাতে বাধ্য করেছিল। অর্থের অভাব তেমন ছিল না, কিন্তু বাঙালি পরিবারের সেই একঘেয়ে জীবনযাপন প্রক্রিয়ার হাত থেকে রেহাই পাওয়ার কাজ অন্ততপক্ষে একটি ছেলের কাছে কতটা কঠিন হয়ে উঠতে পারে তা হয়তো কম বেশি বাঙালি সমাজের অনেকেই অনুধাবন করতে পারছেন। নিজের পায়ে না দাঁড়িয়ে শুধুমাত্র অজানার অন্বেষণে সময় কাটিয়ে দেওয়ার নেশা বিলাসী প্রবৃত্তির পরিচয় বহন করে থাকে। আমার কাছেও নিজের ইচ্ছা শক্তির জয় ঘোষণার কাজই ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। তবে বিপদকে এড়িয়ে চলা যে অতটাও সহজ নয়, কারণ আমরা কম বেশি সকলেই সমাজবদ্ধ জীব। এই সমাজের ভালো মন্দের ঘেরাটোপের মধ্যেই দিনের শেষে আমাদের শ্বাস নিতে বাধ্য থাকতে হয়। আমারও কিছুটা সেই রকমই হয়েছিল, কিন্তু বিপদ তখনই কড়া নাড়তে পারে যখন তাকে প্রতিহত করার ক্ষমতা সঞ্চিত না থাকে। আমি সেই ক্ষমতাকে নিজের মধ্যে একেবারে বটগাছের মতো শক্ত করে নিয়েছিলাম। সেই শিকড় মনের প্রাচীর ভেদ করে একেবারে হৃদয়ের গভীরে প্রবেশ করেছিল, আর সেই শাখা প্রশাখার বিস্তার এতটাই কঠিন ছিল যে কোনো শত্রুর মুখনিসৃত প্রত্যাখ্যানকে প্রতিহত করতে সক্ষম। স্থির করলাম একটি জার্নালের সাথে যুক্ত হব, যেখানে নিয়মিতভাবে আমার আলাদাই একটা কলাম থাকবে, আর সেখানে থাকবে এমন এমন জায়গার বিবরণ যা খুঁজে বার করা এক প্রকার দুঃসাধ্য। ঘটনার বিবরণী যে শুধুমাত্র কোনো জায়গার আসল সত্য বা রহস্যকে উদ্ঘাটিত করতে পারে এমনটা নয়, তাই অনুভূতির মিশেলকেও কাজ করাতে চেয়েছিলাম। দেশ বিদেশে ভ্রমণ করার প্রয়োজন অনুভব করিনি। আমাদের এই চিরপ্রাচীন ভারত ভূখণ্ডের মধ্যেই যে কত রহস্য লুকিয়ে আছে তা আজও হয়তো অনেকেরই অজানা। তাই সেই খোঁজেই বেরিয়ে পড়লাম। এক বা একাধিক জায়গায় গিয়ে সেখানকার পরিবেশ এবং পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টায় মেতে উঠলাম। এক বা একাধিক গন্তব্যের সাথে পরিচিত হওয়ার পরে যখন বেশ কিছুটা প্রচার পেলাম, তখন মনে হলো আরও সুন্দর করে যদি বিষয়টিকে ভেবে দেখা যায়। একদিন আমার এক বান্ধবীর সাথে হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল। তিনি ইতিহাস বিভাগের বেশ অনেক দিন ধরেই নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়ে আসছিলেন। আসলে পেশাগতভাবে শিক্ষিকা হলেও এই সাবজেক্টটি নিয়ে তার আবার একটি ফ্যান্টাসি ছিল। পুরাতন বিভিন্ন পুঁথি পাঠ ও তার অন্তরে লুকিয়ে থাকা রহস্যের গন্ধ পেতে তার বেশ ভালো লাগত। সেবার হাতে এলো ৬৪ যোগিনীর উপরে লিখিত একটি পৌরাণিক পুঁথি। পুঁথিটি সংস্কৃত ভাষায় লিখিত ছিল ঠিকই, কিন্তু তার অর্থ খুঁজে বার করার মতো ক্ষমতা ততদিনে আমি অনেকটাই আয়ত্ত করে ফেলতে পেরেছিলাম। বইটি হাতে পাওয়ার সাথে সাথে একাধিকবার সেটি নেড়ে চেড়ে দেখার তাগিদ চেপে বসেছিল। মনে হচ্ছিল পুঁথির ভিতরে যেন কোনো কিছুর রসদ লুকিয়ে আছে, এমন কিছু যা আমাকে টানছে, নিজের কাছে নিয়ে যেতে চাইছে, খুব কাছে। এই রহস্য যেন আমার মধ্যে দিয়েই নির্লিপ্ত হওয়ার আশায় ছটফট করে চলেছে। আমি অপেক্ষা না করে বইটির পাতাগুলি এক নজরে ঝালিয়ে নিলাম, কিন্তু একটি মূর্তির নজর পড়তেই আমার দৃষ্টি স্থির হয়ে গেল। মূর্তির তলদেশে কালো কালিতে
একটি নাম অঙ্কিত ছিল, প্রেত কাকিনী। ভাবছেন এমন নামও হয়? আপনাদের মতো আমিও প্রথম পর্যায়ে একেবারেই হকচকিয়ে গিয়েছিলাম। সত্যিই যখন এই নামটার মাহাত্ম্য জানতে পারলাম তখন বেশ অনেকটাই অবাক হয়েছিলাম। প্রেতের আদলে তৈরি কালী মূর্তি, বহু যুগ ধরে তান্ত্রিক ক্রিয়াকর্মের এক অবশ্যম্ভাবী দলিল রূপে এটি কাজ করে আসছিল। এই মূর্তিটি 64 যোগিনীর অন্তর্ভুক্ত হলেও এটিকে দেবীদের মধ্যে স্থান দেওয়া হতো না। উড়িষ্যায় অবস্থিত 64 যোগিনীর মন্দিরের মধ্যে এই মূর্তিরও খোঁজ পাওয়া যায় ঠিকই, তবে একটি সময় পর মূর্তিটিকে আর সেখানে দেখতে পাওয়া যায়নি। অনেকেই এমনটা বিশ্বাস করেন কোনো তান্ত্রিক নিজেকে পিশাচ সিদ্ধ করার আশায় সেই মূর্তিটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। সেটির খোঁজ আর কোনো দিন পাওয়া যায়নি। 2 হাতে তার কাটা মুন্ডু অবস্থান করছে, ললাটের সাথে লাল বর্ণের মাংস ঝুলছে, অর্থাৎ দেখলে মনে হয় যেন তিনি কারুর শিকার করেছেন। কোনো মানুষের মাংস দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়েছেন এমন। শরীরে বস্ত্র নেই, উলঙ্গিনী চেহারা, চোখের পাতা নেই, চোখগুলি রক্তের মতো লালাভ বর্ণ ধারণ করে রয়েছে, যেন দেবীর দৃষ্টি দূর থেকে দূরান্ত পর্যন্ত বিস্তৃত। সেই দূরদৃষ্টি প্রমাণ করে দিচ্ছিল তার ভয়াবহতার কথা। দেবীর পায়ের কাছে একাধিক কঙ্কাল ও হাড়গোড় শোভাবর্ধকের ভূমিকা পালন করছিল। ছবিটি দেখার পরেই বইটি আমার হাত থেকে মাটিতে পড়ে গেল। আমি নিজেই চকিত দৃষ্টিতে বেশ কিছুক্ষণ মোমবাতির শিখার দিকে তাকিয়ে হতবাক হয়ে রইলাম। বাড়িতে বিদ্যুতের অভাব ও ঠিক তৎক্ষণাৎ আমার হাত থেকে বইটি পড়ে যাওয়া যে কোনো শুভ সংকেত ছিল না, সেটা বেশ ভালো মতোই বুঝতে পারছিলাম। হাতের কাছে দেশলাইটি থাকায় মোমবাতিটি জ্বালিয়ে নেওয়া সম্ভব হলেও সেই ভয়াবহতাকে ওই আলোর আড়ালে লুকিয়ে রাখতে পারলাম না। বেশিক্ষণ ওই ছবির দিকে তাকিয়ে থাকার ফলে মনে হচ্ছিল সেটি যেন আমাকেই শেষ করে ফেলবে, আর হয়তো ওই কঙ্কালগুলোর ভিড়ে জায়গা করে নেব আমিও। সেদিন খুব জানতে ইচ্ছে করেছিল ওই মূর্তিটির অস্তিত্বের কথা। এই ব্যস্ত পৃথিবীর বুকে কোনো কালো ঘন রহস্যকে খুঁজে বার করার কথা মাথায় আসলেও পা বাড়ানোর সাহস হচ্ছিল না। মোমবাতির আলোয় বইটি বেশ চকচক করছিল। আমি বইটিকে হাতে তুলে নিলাম, সাথে সাথে আবার বিদ্যুৎ ফিরে এলো। মোমবাতিটি জানলা দিয়ে আসা দমকা হাওয়ায় নিজে থেকেই নিভে গেল। অবাক হয়ে জানলার বাইরের জমাট বাঁধা অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। শুধু একটা সোঁদা গন্ধ অনুভূত হয়েছিল। জানলার কপাটটা বন্ধ করে দিলাম। সেদিন রাতটা সন্তর্পণেই কেটে গিয়েছিল, তবে মনের মধ্যে ওই মূর্তির ছবিটি যেন কেউ কোষ্ঠী পাথর দিয়ে অঙ্কন করে দিয়ে গেছিল, যা কোনো দিনই মলিন হতে পারত না। হঠাৎ একটা ফোন এলো। রিসিভারটা কানে তুলতেই একটি পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। কি প্রমথ, অজানার খোঁজে পাড়ি দেওয়ার শখ আমাকেও ভাবায়, তবে এতটা নয়। আপনার লোকও আপনার জন্য হয়তো অপেক্ষা করছে। আপনি না আসা পর্যন্ত হয়তো কোনো কিছুই নতুন করে প্রাণ ফিরে পাবে না। আমি বহুবার নাম জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, কিন্তু শেষ শব্দটি ছাড়া আর কিছুই শুনতে পাইনি। শেষ শব্দটি ছিল ধবলগঞ্জ। ব্যাস, তারপরেই ফোনটি ডিসকানেক্ট হয়ে গেছিল। এমন অযাচিত ফোন, তাও আবার
এত অদ্ভুত সময়? এই গোটা বিষয়টাই আমাকে আরও ভয়ের আভাস দিয়ে যাচ্ছিল। সবচেয়ে অবাক লাগছিল ফোনের মধ্যে থেকে ভেসে আসা সেই কণ্ঠটি। আমার নামটি বা তিনি জানতে পেরেছিলেন কিভাবে? সেসব নানান বিষয়ের কথা ভাবতে ভাবতে বেখেয়ালি হয়ে পড়েছিলাম। কিন্তু ধবলগঞ্জের নামটি নিজের মন থেকে দূরে সরিয়ে দিতে পারছিলাম না। কেন জানি না মনে হচ্ছিল ওই মূর্তির সাথে এই অঞ্চলটির একটি সুগভীর সম্পর্ক রয়েছে। হয়তো গোটা ব্যাপারটাই কাকতালীয়, কিন্তু মন কখনোই বিষয়টিকে নিয়ে মিথ্যে সংশয় করতে চাইছিল না। ধবলগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার জন্য মনস্থির করে ফেললাম। ঝুঁকি নেওয়ার ভয় কাজ করলেও নিজের মনের সাথে লড়াই করে ভয়কে জয় করার শক্তি খুঁজে বার করতে পেরেছিলাম। ভালো করে খোঁজাখুঁজির পর জানতে পারলাম এই নামের একটি জায়গা আজও রয়েছে, তবে সেটির অস্তিত্ব একেবারেই নেই বললেই চলে। কিন্তু মানুষের মনে এই অঞ্চলের নামটি বেশ পরিচিত হয়ে রয়েছে। সেই প্রদেশের অনেক কালো ইতিহাসই নাকি এর জন্য দায়ী ছিল। ভালো করে জানবার চেষ্টা করেছিলাম ঠিকই, কিন্তু জায়গাটির বিষয়ে তেমন কিছু জানতে পারিনি। মাছদিয়া থেকে প্রায় 55 কিলোমিটার ভেতরে এই অঞ্চলটির একটি অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম, কিন্তু সেই অস্তিত্ব ছিল খুবই ক্ষীণ। তার উপরে ভিত্তি করে এত দূর পাড়ি দেওয়ার কাজ নেহাত ঝুঁকি নেওয়া ছাড়া আর কিছুই ছিল না। তবুও সেই ঠিকানাকে আশ্রয় করেই এগোতে শুরু করলাম। কলকাতা থেকে একটি ট্রেনেই মাছদিয়া এসে পৌঁছালাম। প্রায় 4 ঘন্টা ট্রেনে সফর করবার পরে মাছদিয়ায় এসে পৌঁছালাম। পৌঁছতে পৌঁছতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। শিয়ালদা থেকে ট্রেন পেতে পেতেই প্রায় দুপুর 1টা বেজে গেছিল। তারপর আবার এতক্ষণের ধকল। সেই সময় ডিসেম্বরের শীতটা গায়ে একেবারে কাঁটার মতো বিঁধছিল। শীতের বেলা এমনিতেই ছোট হয়, তারপর প্রবল ঠান্ডার প্রকোপ, সবেতেই একেবারে বেসামাল হয়ে পড়েছিলাম। তবে হার মানলাম না। কিছুটা পদব্রজে এগিয়ে যাওয়ার পর একটা রিক্সা দেখতে পেলাম। রিক্সাওয়ালার কাছে যেতেই তিনি প্রথমেই ঘাড় নাড়লেন। বুঝলাম বেলা পড়ে যাওয়ায় তিনি আর সেদিকে অগ্রসর হতে চাইছেন না। কিন্তু পায়ে হেঁটে 55 কিলোমিটার পথ অতিক্রম করার কাজ নিদেন পক্ষে মোটেই সহজ ছিল না। বেশি টাকা দিতে চাইলেও যখন লোকটি রাজি হলেন না, তখন আমি কম্পিত ঠোঁটগুলোর দিকে কড়া নজর আরোপ করলাম। ঠান্ডায় কাতর শরীরটি যেন এমন কিছুর আভাস দিয়ে যাচ্ছিল যা ওই কম্পিত শব্দগুলির অন্তরেও নতুন প্রাণের সঞ্চার ঘটাতে পারত। কথাগুলি বলতে বলতেই লোকটির চোখের ভাষা একেবারেই বদলে গেল। আপনি নিশ্চয় শহর থেকেই আসছেন। আপনার হুলিয়া বেশ ভালোভাবেই তা প্রকাশ করে দিচ্ছে। তবে রাত্রি নিশীথে এই পথ ধরে এগোনো এক প্রকার স্পর্ধা দেখানোর মতোই কাজ হবে দাদাবাবু। আমি বাপু এই অন্ধকারের মধ্যে আপনাকে নিয়ে যেতে পারবো না। আমি বেশ কিছুটা ইতস্তত হয়েই লোকটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি ওরকম ভয়ে কাঁপছেন কেন? আমি তো ধবলগঞ্জ যেতে চাইছি। তা ধরুন কমপক্ষে 55 কিলোমিটার দূরত্বে অবস্থান করে। এখান থেকে তো রিক্সা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না, কোনো গাড়ি ঘোড়াও কিছু নেই। তাহলে ওখানে যাব কি করে? রিক্সাওয়ালাটি বলল, 4টের বেলায় এখানে অনেক বড় বেলা দাদাবাবু। এই পথে 4টের পরে কেউ ঢিল ফেলতেও যায় না। শুনেছি ঢিলের শব্দটিও নাকি ফিরে আসে না। আমি লোকটির কোনো কথার মানেই ঠিকঠাক বুঝে উঠতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল
লোকটি ভনিতা করে আমাকে কিছু একটা বলতে চাইছেন। আমিও বিষয়টিকে এড়িয়ে না গিয়ে আরও জোর দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনার কথাগুলো ভেজায় জটিল, বিষয়টিকে একটু সহজ করে বলুন না। লোকটি দেখলাম দুবার ঢোক গিললেন, তারপর বললেন, ঢিল ফেললেও দেখবেন দূর পর্যন্ত তার শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু ওই পথে বেলাবেলি না গেলে অনেক বিপদ। সন্ধ্যের পর এই পথ আর সাধারণের হাঁটা চলার জন্য উপযুক্ত থাকে না। শুনেছি সেই তান্ত্রিক নাকি এখনো তার মৃত মেয়েকে খুঁজেই চলেছেন। সেই মৃত মেয়ের আত্মা কোনো এক জীবন্তের শরীরে প্রবেশ করিয়ে নিজের মেয়েকে পুনর্জীবন দান করতে চাইছেন তিনি। কার শরীরের আশায় তিনি রয়েছেন তা কিন্তু কেউ জানে না। সন্ধ্যের পর এ পথে আর কেউ যাওয়ার সাহস দেখায় না দাদাবাবু। যারা দেখিয়েছিলেন তারা আর কেউ ফিরে আসেনি। আমরাও তাদেরকে আর কোনোদিন এই চত্বরে দেখতেও পাইনি। সকলেই জানতেন তারা ওই তান্ত্রিকেরই শিকার হয়েছেন। লোকটির কথা শুনে আমার এক প্রকার কৌতূহল আরও বেড়ে গেল। যদি তার খোঁজই শেষ হয়ে গিয়ে থাকে তাহলে তো ভালোই, তিনি আর কারোর অনিষ্ট করবেন না। আপাতত সবকিছু ঠিকঠাকই রয়েছে, তাহলে আপনি কেনই বা শুধু শুধু ভয় পাচ্ছেন? লোকটি তবুও যেতে রাজি হলেন না। আমি পারবো না বাবু। যারা ফিরে আসেননি তাদের দ্বারা তান্ত্রিক নিজের কার্যসিদ্ধি করতে পেরেছিলেন কিনা তা আজও এক প্রকার ধোঁয়াশা হয়েই রয়েছে। কাজেই নিশ্চিত রূপে কিছুই বলা যাবে না। এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। তবে এইটুকু বলতে পারি যে দিনের বেলায় এই পথে 2-4টে মোটর গাড়ি চলতে ফিরতে দেখেছি। কয়েকজন নিজেদের আবার গ্রামের দিকে যান এই পথ দিয়েই। অনেকেরই সেদিকে জমি কেনা রয়েছে, যে আবার অনেকে চাষাবাদও করেন। তাই পারলে তাদের সাথে চলে যেতে পারেন। কিছু কিছু জায়গায় যাত্রী থাকবার বন্দোবস্ত রয়েছে, তবে সব কিছুই ওই বেলাবেলি সেরে ফেলতে হবে আপনাকে, না হলে কিন্তু নিজেই নিজের বিপদ ডাকবেন। আমি চললাম। এমনিতেই আজ ঠান্ডার প্রকোপ অনেক বেশি, তবে আবার অন্যদিকে তান্ত্রিকের তরাসে গোটা গ্রাম ততই বচো। আমি কিছুটা অবাক হলাম। আরে চললেন কোথায়? এই রাতের আধার যে আমাকেও গিলে খাবে। আজকের রাতটা কোথায় কাটাতে পারবো বলবেন তো? লোকটি আমার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন অনুভব করলেন না। নিজের ছন্দে প্যাডেল করতে করতে গাছগুলির আড়ালে লুকিয়ে পড়া অন্ধকারের মধ্যে গা ঢাকা দিলেন। ওই অন্ধকারটি সেদিন প্রগাঢ় হলেও আমার মনের অন্ধকারের তুলনায় অনেকটাই ক্ষীণ রূপে ধরা দিয়েছিল। লোকটির কথার সাথে নিজের ভাবনাগুলির সংমিশ্রণ ঘটাতে পারছিলাম না। একটি মূর্তির খোঁজে এখানে এসেছিলাম, অথচ আসার পরে আবারও সেই অদ্ভুত সবুজ রুকির পাল্লায় পড়লাম। তন্ত্রমন্ত্রের বাইরেও পৃথিবী আছে, আর সেখানে আমার আপনার মতো সাধারণ মানুষই বসবাস করেন। খুব ইচ্ছে করছিল লোকটিকে এইসব কথাগুলি বোঝানোর। গ্রামের কূপমণ্ডুকতার প্রভাব যে আমাদের শরীর ও মনকে আচ্ছন্ন করে রাখে, তা যে কতখানি ক্ষতি সাধনের জন্য যথেষ্ট, তাই অশিক্ষিত লোকগুলি বোধহয় কোনো দিনই বুঝে উঠতে পারবেন না। নিজেকে নানা প্রকারের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম ঠিকই, কিন্তু আখেরে সব কিছুই নিরর্থক বলে মনে হলো। হঠাৎ মনে হলো কোনো এক দমকা হাওয়ার রেশ আমার কানের পাশ ঘেঁষে দূর দিগন্তে গায়েব হয়ে গেল। নিষ্প্রভ বাতাসগুলি নিজের বেগে ধাবমান ছিল, এক স্থান থেকে অন্য স্থানে নিজের ছন্দে গতিমান ছিল। পরিসরটি ফাঁকা থাকায় ধূলিকণার আলোড়নের শব্দ কানে ভেসে আসছিল,
আর এই সব কিছুর সাথে মনে হচ্ছিল কেউ যেন সেই সীমানার দিকে আমাকে এগিয়ে যেতে বলছে। ওই দিকেই যেন আমার আসল নিবাস, হয়তো সেখানেই খুঁজে পাব নিশ্চিন্তি। এই দ্বন্দ্ব আর সংঘাতের বেড়াজালে আবদ্ধ থাকতে মন চাইল না। নিশুতি রাতের আলগা শিহরণকে গায়ে মেখে মেঠো পথ ধরে ধবলগঞ্জের দিকে এগোতে শুরু করলাম। নিজের পায়ের শব্দ পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। গাছের কোটর থেকে বুনো প্যাঁচার ডাক ভেসে আসছিল। এ এক অভূতপূর্ব সন্ধিক্ষণ ছিল। আনন্দে গা ভাসিয়ে দিয়ে গোটা পরিবেশটি উপভোগ করতে ইচ্ছা করলেও প্রতিটি পরতে লুকিয়ে থাকা অমসৃণ ভয় আর আতঙ্ক কিছুতেই উপভোগের উপজীব্য হিসাবে নিজেকে তুলে ধরতে পারছিল না। তবু এগিয়ে যাওয়ার নামই যেন শেষ কথা ছিল। কেন এগিয়ে চলেছি, কি আছে সেই অজানায় লুকিয়ে? সে কি আদৌ আমার যোগ্য, নাকি আমি তার? এইসব প্রশ্ন একে একে আমার অন্তর্মনকে নাড়া দিয়ে যেতে লাগলো। রাস্তার দুধারে বেশ ভালোই গাছগাছালি নজরে পড়ছিল। কিছু বুনো ঝোপ ও তার আড়ালে লুকিয়ে থাকা খসখস শব্দের প্রতিধ্বনিও সেই আঁধারের মায়া ভেদ করে আমার কাছে এসে ধরা দিতে চাইছিল। পঙ্কিল পথের মাঝে মাঝে পা আটকে যাওয়াটা বেশ বিব্রত করছিল। জায়গাটিতে ক্ষণিক আগেই যে বৃষ্টিপাত হয়েছে এবং তা সামান্য হলেও জায়গাটির এমন দুর্গতির জন্য দায়ী, তা বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছিলাম। বুনো ঝোপের একটা গন্ধ থাকে, সেটি ক্ষণে ক্ষণে নাকের কাছে ভেসে আসছিল। আর ঠিক সেই মুহূর্তেই কারুর একটা ছায়া আমার নজরে পড়ল। সামনের দিকে চোখ যেতেই দেখলাম দূরে ওই অন্ধকারের কোণা ঘেঁষে কিছু একটা যেন দাঁড়িয়ে রয়েছে। ভালো করে প্রত্যক্ষ করতে গিয়ে দেখলাম তান্ত্রিকের আদলে কেউ যেন ছায়াটিকে অলঙ্কৃত করে দাঁড়িয়ে রয়েছেন। এগোতে পারলাম না, সাহসে কুলোলো না। মনে হলো আমার পা ঠক ঠক করে কাঁপছে। নিজের অন্তরে লুকিয়ে থাকা ভয়কে সংযত করে এগিয়ে গেলাম সেদিকে। একবার মনে হলো চোখের ভুল, কিন্তু পরক্ষণেই মনে হলো সেই মূর্তিটি সেখানে তখনও স্থির হয়েই দাঁড়িয়ে। বেশ কিছু কুণ্ডলি পাকানো ধোঁয়ার আবর্ত গোটা অঞ্চলটিকে বেষ্টন করে দাঁড়িয়েছিল। সেই মূর্তিটি যেন ওই ছায়াগুলোকেই সঙ্গী করে দাঁড়িয়ে রয়েছে। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কে কে দাঁড়িয়ে রয়েছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন? কোনো সারা শব্দ এলো না। জায়গাটা একেবারে থমথম করছিল। মনে হচ্ছিল সত্যি সত্যিই কেউ আমাকে লক্ষ্য করেছেন। ওই দূরে দাঁড়িয়ে থেকেও আমার সমস্ত গতিবিধির ওপরে নজর রাখছেন। আমি আর এগোনোর সাহস করলাম না। দূর থেকে দাঁড়িয়েই জিজ্ঞাসা করলাম, তবে এবার আরও ক্ষীণ কণ্ঠে, আপনি কি আমায় দেখতে পাচ্ছেন? ওখানে কি কেউ? কথাটা শেষ করতে পারলাম না। শেষ করবার আগেই একটা ঠান্ডা হাওয়ার স্পর্শ আমার বাঁ কাঁধের একাংশকে স্পর্শ করে গায়েব হয়ে গেল। মহাশূন্যের দিকে তাকিয়ে সেই ধোঁয়ার অবশেষগুলির দিকে আরও ভালোভাবে নজর করতে যাব, এমন সময় মনে হলো কেউ আমার বাম কাঁধের উপরিভাগকে নিজের সম্পত্তি মনে করে হাত দিয়েছেন। আমি সজোরে চিৎকার করে উঠলাম, কে কে আপনি? কথাটা শেষ করেই চোখটা পিছনের দিকে ঘোরালাম। দেখলাম ঘিয়ে রঙের ধুতি ও পাঞ্জাবি পুরোহিত এক বৃদ্ধ আমার অভিমুখে এগিয়ে এসে বললেন, আমি গো বাবা, আমি হ্যাঁ, ঘাবড়ে গেলে নাকি? আমিও বিষয়টিকে যতটা ভয়াবহভাবে নিয়েছিলাম তার চেয়ে অনেকটাই কম কিছু উপলব্ধি করলাম। লোকটিকে চোখের সামনে দেখা মাত্রই আমি নিজেকে খানিকটা আশ্বস্ত করতে পারলাম। তারপর ৭-৫ ভেবে জবাব দিলাম, আপনি এখানে তো ওদিকটায় এতক্ষণ কে দাঁড়িয়ে আমাকে প্রত্যক্ষ করছিলেন?
দেখে তো মনে হলো সত্যি সত্যি ওখানে কেউ দাঁড়িয়ে আছেন। বৃদ্ধ লোকটি সজোরে হেসে উঠে বললেন, অমনটা তোমার মনে হয় গো বাছা। আসলে বহুকাল এই চত্বরে মানুষজন আসে না বললেই চলে। এদিকে যেহেতু জনঘনত্ব তেমন নেই, তাই সহসা অনেকেই সামান্য সামান্য বিষয় দেখেই ভয় পেয়ে যান। এছাড়া ওই রিক্সাওয়ালা তো তোমাকে ভয় পাইয়ে দিয়েছিল। হ্যাঁ, কি বলো? আমি কথাটা শুনে চমকে উঠলাম। আপনি সে কথা কিভাবে জানলেন? বৃদ্ধটি কিছুটা ইতস্তত হয়েই বললেন, জানি বই কি, আমি এখানকার সবকিছুই জানি ও বুঝি। এখানে এতকাল ধরে কি ঘটে আসছে তার আভাস আমি পেয়েছি, আর সেভাবেই নিজেকে এই সব কিছুর থেকে বাঁচিয়ে চলার চেষ্টা করে চলেছি। আমার কাছে সমস্ত কিছুর অস্তিত্ব থাকলেও আমার অস্তিত্ব কারোর কাছেই নেই। কথাটি শোনা মাত্র আমার শিরায় হিমেল রক্তের স্রোত বয়ে গেল। মনে হলো কিছুক্ষণ আগেই রিক্সাওয়ালা যে কথাগুলি আমার সামনে বলছিলেন, এই কথাগুলির সাথে তার একটা সাম্প্রতিক মিল ছিল, খুব কাছাকাছি লাগছিল। এই প্রশ্ন উত্তরের পর্বের মধ্যে সীমাবদ্ধ না থেকে যে এগিয়ে যাওয়া উচিত, সেটা তখন নিদেন পক্ষে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল। লোকটি আমার কাছে এসে বললেন, তুমি এত রাতে এই পথ ধরে কোথায় যাচ্ছ? তোমার প্রাণের ভয় নেই বুঝি? জানো না এই জায়গাটির সাথে কত অতীত জড়িয়ে রয়েছে, যেখানে প্রতি ক্ষেত্রেই তোমাকে বিপদে পড়তে হতে পারে। আমি গলাটা একটু ঝেড়ে নিলাম। তারপর লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললাম, আপনি আপনার মুখটা ওভাবে ঢেকে রেখেছেন কেন? আর আপনার মাথার দিকটায় ওটা কিসের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে? আমার কথা শুনে লোকটি কিছুটা পিছিয়ে গেলেন। তারপর মাথার চাদরটিকে কপাল বরাবর কিছুটা ঢেকে নিয়ে বললেন, ও কিছু না, আসলে গ্রামের দিকে এমনিতেই মারাত্মক ঠান্ডা পড়ে, তারপরে আবার রাত ঘনিয়ে আসছে, সেই কারণেই কাপড় দিয়ে আড়াল করে রেখেছি আর কি। আমি লোকটার কথাগুলিকে এড়িয়ে আবার জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যেতে চাইছেন? এদিকে তো কাকপক্ষেও এত রাতের দিকে বাসা বাঁধে না, সেখানে আপনি এমনতর আগমন ঠিক বুঝতে পারলাম না। কিন্তু বৃদ্ধ লোকটি বললেন, আমি এদিক দিয়েই যাচ্ছিলাম। আসলে সন্ধ্যে নেমে যাওয়ার পরে এই এই পথ ধরে কেউ চলাচল করতে চান না, কাজেই পদব্রজে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বেশ, তো তুমিও যখন ওদিকে যাচ্ছ তখন চলো না, আমি আর তুমি মিলে ওদিকটাই এগোতে থাকি। লোকটিকে আমার ভীষণ রকম সন্দেহ হচ্ছিল। একা আমাকে পথের মাঝে পেয়ে এভাবে এগিয়ে যেতে চাইছেন, জিনিসটা কিছুতেই মাথায় ঢুকলো না। তারপর ভাবলাম, এমনিতেই এতটা রাস্তা একলা যেতে হতো, তার চেয়ে ভালো এনার সাথেই এগিয়ে যাই, অন্তত নিজেকে একা খুঁজে পাওয়ার থেকে মুক্তি। এছাড়া লোকটিকে দেখলে মনে হয় তিনি এখানকারই বাসিন্দা, না হলে এত রাতে কোনোদিনই এই পথ ধরে একা যাওয়ার সাহস করতেন না। যাক, এনার কাছেই তবে এই জায়গার অতীত ইতিহাস সম্পর্কে অনেক কিছু জেনে নিতে পারবো। বললাম, বেশ, চলুন তবে এগোনো যাক। কিছুটা দূরে যাওয়ার পরেই লোকটি আমার সম্পর্কে অনেক কথা জানতে চাইলেন। আমিও আমার তরফ থেকে যতটুকু জানানো সম্ভব ছিল সেইটুকু ব্যক্ত করলাম। একজন অচেনা অজানা মানুষের কাছে নিজের ব্যক্তিগত বিষয়ে সবটা জানানোর ব্যাপারটা কোনোভাবেই সমীচীন বলে মনে হলো না।
বৃদ্ধ লোকটি আমার দিকে তাকিয়ে হাসলেন, তারপর বললেন, কি হ্যাঁ? আমাকে বিশ্বাস করে সব কথা বলতে পারছো না দেখছি। মনে হয় তোমার মধ্যে একটা নতুন ভয় দানা বাঁধতে শুরু করেছে, যদি কোনো বিপদ ঘটে যায়। কিন্তু আমি তো আর ওই বাঘ ভাল্লুক নই যে তোমাকে খেয়ে ফেলবো। কথাটি শেষ করেই লোকটি হেসে উঠলেন। আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি তাকে কয়েকটা প্রশ্ন করে ফেললাম। আচ্ছা, এই জায়গাটার কথা আমরা অনেকেই জানি বলে ভুল হবে। এখানকার প্রাচীন অতীত এবং তার ভয়াবহতা সম্বন্ধে আমরা অনেকেই ওয়াকিবহাল বলতে পারেন, তবে তান্ত্রিকের ব্যাপারটা কি? লোকটি আমার কথাটি শোনা মাত্র আমাকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কোথায় যাচ্ছ? আমি জবাব দিলাম, ধবলগঞ্জ। বৃদ্ধ লোকটি বললেন, বাবা, সে তো এখান থেকে অনেক দূরে অবস্থান করে। তাও তাও ধরে নাও ওই 55 কিলোমিটার কম পক্ষে। তবে তুমি যাকে খুঁজছো সে আরো আগেই থাকেন। অত দূরে যাওয়ার তেমন কোনো প্রয়োজন হয়তো পড়বে না। কথাগুলি বলেই লোকটি অদ্ভুতভাবে হাসলেন। আমি আরও হতভম্ব হয়ে গেলাম। লোকটির এমন সন্দেহজনক হাসির কোনো তল খুঁজে বার করতে পারলাম না। অগত্যা তার মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। আপনি হঠাৎ এমন রহস্যজনক আচরণ করছেন কেন? আমি এখানে কিসের উদ্দেশ্যে এসেছি আশা করি সেটা আপনার জানবার কথা নয়। কথাটি শুনেই বৃদ্ধ আবার চকিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তারপর বললেন, আমি এতকাল ধরে বেঁচে রয়েছি বাবা, এতদিনে মানুষের মুখ পড়তে পারবো না এমনটা হতে পারে না। তোমার মনের গভীরে ঢুকতে না পারলেও অন্তত এটুকু বেশ ভালোভাবেই বুঝতে পেরেছি যে তুমি কোনো রহস্যের উন্মোচন করতে চাইছো, যার সংসর্গ এই জায়গাটির সাথে জড়িয়ে রয়েছে। আসলে আমিও এইখানকারই বাসিন্দা। আমি এই জায়গার কালো ইতিহাসের অনেকটাই শুনেছি। লোকজনের মুখে বেশ ভালোই প্রচারিত হতেও দেখেছি। আসলে মানুষের কাজ গুজব রটানো। ধবলগঞ্জের আগে একটা ছোট গ্রাম পড়ে, সেখানে এইসব কালো ইতিহাস নিজের ডেরা জমিয়ে রেখেছে এতকাল। ধবলগঞ্জ যাওয়ার আগে এমনিতেই তোমাকে বিশ্রাম নিতেই হবে, কারণ এত দূরের পথ তুমি একদিনে কিছুতেই নিরীক্ষণ করতে পারবে না। কাজেই পিপলপুরে 2-1 দিন কাটিয়ে তারপর না হয় ধবলগঞ্জের দিকে যেও, এতে তোমারই সুবিধা হবে। এখানকার মানুষেরাই তোমাকে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আমি অবাক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়েছিলাম। লোকটি যে এত সহজে গোটা ব্যাপারটা আমার চোখের সামনে তুলে ধরবেন তা এক প্রকার সত্যিই ভাবতে পারিনি। অথচ ইনি কোথায় থাকেন, ওনার বাসগৃহই বা কোথায়, এত কিছু না ভেবে প্রশ্নটা করেই ফেললাম। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি খুব আফসোস জানো তো আমার। আসলে প্রত্যন্ত গ্রামের দিকে অবস্থান হওয়ায় এদিকটাই তেমন যাতায়াত নেই। আজকে একটু কাজে গেছিলাম, শহর থেকে ফিরতে ফিরতে বেশ দেরি হয়ে গেল। রাস্তায় তোমার সাথে দেখা হয়ে ভালোই গল্প হলো। এই দেখো, কথায় কথায় তোমার নামটাই জিজ্ঞাসা করা হয়নি। তা তোমার কি নাম বাবা?
আগে আমার নাম প্রমথ। তা বেশ বেশ, না না, কথায় কথায় আমরা বেশ অনেকটাই পথ পেরিয়ে এসেছি, গ্রামের সীমানায় প্রবেশও করে গেছি। এবার তাহলে আর কোনো সংশয় নেই। যেটা বললাম পারলে একটু ভেবে দেখো। এখানে কোনো একটি গৃহে দুদিনের অতিথি হয়ে যেও, আর তারপর নজরবন্দি করে গোটা চত্বরটিকে চষে ফেলো। দেখবে চেষ্টার দ্বারা তুমি সেই সত্যের সম্মুখীন হতে পারবে, যা হয়তো কেউই আজ পর্যন্ত জানতে পারেননি। আমার নজর তখন সামনের একটা কুটিরের দিকে। গ্রামটি এতটাই নিস্তব্ধ ছিল যে সামান্য একটা পাতা পড়ার আওয়াজও কানে আসতে পারে। অথচ সব থেকে অবাক হলাম তখন যখন পাশ ফিরে লোকটিকে আমার পাশে দেখতে পেলাম না। এ কি, সেই বৃদ্ধ কোথায় গেলেন? ভীষণ ভয়ঙ্কর প্রকৃতির একজন মানুষ চোখের সামনে থেকে এভাবে গায়েব হয়ে গেলেন, অথচ আমি বিন্দুমাত্র টের পেলাম না। এমনটাও কি সম্ভব? গ্রামের ওই ঐকান্তিক নিস্তব্ধতাকে ভেদ করে কিছু একটা শব্দ যেন আমার কাছে এসে বলে দিয়ে যেতে চাইছিল, সে আছে, সে আজও আছে। কিন্তু কে কে সে? কথাগুলি ভাবতে ভাবতেই আমার শরীরটা অস্থির করতে শুরু করলো। এতক্ষণ ধরে এক নাগারে হেঁটে আসছি, মনে হচ্ছিল কোথাও একটা শান্তির নীড় পেলে মন্দ হয় না। এইভাবে দিশাহীনের মতো হাঁটার চেয়ে ক্ষণিকের বিশ্রাম নেওয়াটা ঢের বেশি আনন্দের। ভাবতে ভাবতেই সামনে চোখে পড়ল, দেখলাম একটা কুটিরে আলো জ্বলছে। কোনো কিছু না ভেবেই সেদিকে এগিয়ে গেলাম। দরজায় কড়া নাড়তেই এক মাঝবয়সী ভদ্রলোক বেরিয়ে এলেন। কি ব্যাপারটা কি আপনারা? কি চাই আপনার? এত রাতে সজ্জনে গৃহে যে এমন অচেনা অতিথি হয়ে যে কড়া নাড়া যায় না, সেসব বোধহয় আপনার জানা নেই। কথার পৃষ্ঠে হয়তো আরও অনেক কথাই উঠে আসতে পারত, কিন্তু আমি চুপ করে থাকাই সমীচীন মনে করলাম। লোকটি আবার আমাকে একইভাবে আক্রমণ করলেন। আর কি হলোটা কি? কথা কানে যাচ্ছে না? হঠাৎ এভাবে এখানে উদ্বাস্তুর মতন এসে হাজির হয়েছেন কেন? কোনো বিশেষ কারণ রয়েছে বুঝি? বুঝতে পারলাম এবার আক্রমণের তীরটা ক্রমে আমার দিকে এগিয়ে আসছে। যে করেই হোক নিজের প্রয়োজনের কথাটি জানাতেই হবে। আগে এত বিরক্ত হচ্ছেন কেন? আমি আসলে এখানকার বাসিন্দা না, দূর শহরতলি থেকে আসছি। এখানকার পরিবেশ ও পরিস্থিতির বিষয়ে কিছু লিখতে চাই, সেজন্যই এত দূর ছুটে এসেছি। তবে এখানে কি কোথাও থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে? আসলে বেরিয়েছিলাম ধবলগঞ্জের উদ্দেশ্যে, কিন্তু হঠাৎ মাঝ রাস্তায় এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। সেই লোকটি আজগুবি সব কথা বলে যাচ্ছিলেন। এমনকি বেশ কিছু কথা এমনও বললেন যার সাথে আমার মনের এক যোগসূত্র রচিত হয়েছিল। তবে লোকটিকে আর দেখতে পেলাম না। গ্রামের সীমানা পর্যন্ত নিয়ে এলেন, বললেন ধবলগঞ্জের দিকে যাওয়ার আগে এখানে কিছুটা সময় অতিবাহিত করে যেতে। তারপরে লোকটি একেবারে কর্পূরের মতো উধাও হয়ে গেলেন। আমার কথাগুলি শোনা মাত্রই লোকটি মুখের ওপর দরজা বন্ধ করে দিতে চাইছিলেন। আমি বাধা দিলাম। ওনার এরকম উদ্রেকপূর্ণ আচরণের কারণ জিজ্ঞাসা করতে চাইলাম। অনেক বোঝাপড়ার পরে শেষ পর্যন্ত ওনার মুখ থেকে কিছু কথা শোনার সৌভাগ্য অর্জিত হলো। দেখুন, এই গ্রামে একাধিক দুর্ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। আপনার আগে এখানে এই বিষয়টা নিয়ে কেউ আলোচনা করতে কেউ আসেননি। তবে শহর থেকে কয়েকজন এসেছিলেন, তবে তারা বেশিরভাগই ওই ফটোগ্রাফার। কিছুদিন এখানে ছিলেন, কিন্তু তারপরে তাদের আর কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। এসবের দায় আবার গ্রামবাসীদের উপরই চাপিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কিন্তু কোনোভাবে এগুলোর সাথে যুক্ত ছিলাম না। আর তারপর থেকেই শহর থেকে আসা লোকজনের সংখ্যা অনেকটাই কমে গেছে।
তাই এতকাল বাদে আপনাকে এখানে দেখে একটু অবাকই লাগছে। তার উপর আপনার মুখ দেখে তো মনে হচ্ছে একাধিক প্রশ্ন মাথায় ভিড় করে রয়েছে। তবে দেখুন বাপু, এত কিছু সমাধান কিন্তু আমি করে দিতে পারবো না, আর পারলে বাকিদের মতো নিজেই করে নেওয়ার চেষ্টা করবে। আর আর আজকাল এমন এক উপদ্রব সৃষ্টি হয়েছে যে যাকে বলে কি না। কথাটা শেষ করতেই দিলাম না, পাল্টা ইঙ্গিত করে বললাম, কি ভূত প্রেত? লোকটি কপালের ঘাম মুছে বললেন, আরে কি যে বলেন, ভূত প্রেত হলে তো বেঁচেই যেতাম, কিন্তু কিন্তু এমন এক শক্তি যে কিনা মৃত নাকি জীবিত সেটি এখনো গ্রামের কেউ টের পায়নি। তবে সকলেই বলেন তিনি আজও এখানে নিজের ডেরায় থাকেন, নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে সিদ্ধি অর্জন করতে চান। আর আর সেই জন্যই তো কি হলো, থামলেন কেন? বলবেন তো, সেই জন্য তিনি কি? লোকটি দেখলাম দর দর করে ঘামছেন। আমাকে একটা বাসস্থান আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বললেন, আপনি আপাতত ওইখানে গিয়ে উঠুন, বুঝলেন? আমি এর থেকে বেশি কিছু বলতে ইচ্ছুক নই। ওখানে গিয়ে আজকের রাতটা কাটিয়ে নিন। আর দাঁড়ান, আমি আপনার জন্য সামান্য কিছু খাবারের জোগাড় করে দিচ্ছি। এটা নিয়ে আপনি ওই বাড়িটাতে চলে যান। আর একটা কথা, ওই গ্রামের উত্তর পশ্চিম কোণের ওই শ্মশানের দিকে একেবারেই যাওয়ার চেষ্টা করবেন না। অনেক কিছুই শুনতে পারেন, এমন অনেক শব্দ যা হয়তো আপনার মস্তিষ্ক প্রসূত নয়, অথচ শোনার সাথে সাথে আপনার সেই দিকে যেতে ইচ্ছা করতে পারে। কিন্তু তবে ভুল করেও কিন্তু সেদিকে যাবেন না। আমার হাতে খাবারের থালাটি ধরিয়ে দিলেন লোকটি। তারপর সজোরে আমার মুখের ওপরই দরজাটি বন্ধ করে দিলেন। আমিও একটি নির্বোধ শিশুর মতোই লোকটির দেখানো পথ ধরে এগোতেই অনতি দূরে ওই বাড়িটি দেখতে পেলাম। বাড়িটি দেখলাম গ্রামের একটি কোণার দিকে খোলাই পড়েছিল। আশেপাশের বাড়িঘর ছিল না বললেই চলে। এরকম একটা বাড়িকে গ্রামের একেবারে ধার ঘেঁষে রাখার কারণ কি? কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকবই বা কীভাবে? দরজার কাছে যেতেই দেখলাম দরজাটি ভিতর থেকেই খোলা। বিষয়টি দেখা মাত্র আনন্দের চেয়ে ভয়ের প্রকোপ ঘিরে ধরল অনেক বেশি। তাড়াতাড়ি সুযোগ বুঝে ভেতরে প্রবেশ করলাম। চারদিকে ভালোভাবে দেখতে শুরু করলাম। দেখলাম সব জায়গা কেমন যেন অগোছালো হয়ে পড়ে রয়েছে। বহুকাল ধরে যে এই বাড়িটার কোনো সংস্কার সাধন করা হয়নি তা পরিবেশটাই বুঝিয়ে দিচ্ছিল। আমি এত কিছু মাথায় আনতেও পারলাম না। খিদের জ্বালা বড় জ্বালা। কোনো রকমে সামনের দিকটার ধুলো ঝেড়ে বসে পড়লাম। ব্যাগ থেকে জলের বোতল বার করতেই দেখলাম সামান্য একটু পড়ে রয়েছে, তাও আবার একেবারে তলানিতে। গলায় ঢালার চেয়ে ভাবলাম হাতটা ধুয়ে নেওয়াই উচিত। খাবারটা গরম থাকায় অসুবিধে হলো না। ঠান্ডার দিনে গরম রুটি আর আলু ভাজা খেতে কার না ভালো লাগে? আর তারপর যদি বাঙালি আহার প্রিয় মানুষ হন তাহলে তো আর কোনো কথাই নেই। খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম একটু জিরিয়ে নেব। আগামীকাল সকালেই না হয় বাকিদের থেকে এই বিষয়ে কিছু কথা জানতে পারবো। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল তা বুঝতে পারিনি। মাঝরাতে হঠাৎ একবার দুবার ঘুম ভেঙে গিয়েছিল। মনে হলো আমার মাথার কাছ দিয়ে কেউ যেন ঘোরাফেরা করছেন। আবার পরক্ষণেই মনে হলো কেউ যেন দূরে কোথাও মন্ত্র পাঠ করছেন। বারান্দায় গিয়ে এদিক ওদিক উঁকি ঝুঁকি দিয়ে চেষ্টা করেছিলাম দেখার, কিন্তু সবটাই বৃথা। ফলপ্রসূ কিছু হয়নি। এই অস্বস্তিকর পরিবেশের মধ্যেই সেদিনের রাতটা কোনো রকমে অতিবাহিত হয়ে গেল।
পিশাচায় কাকিনী যোগিনী ওম ফট স্বাহা। পরদিন যখন ঘুম ভাঙল তখন প্রায় কাক ভোর। বাইরে মুরগি ডাকার আওয়াজে ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠতে না উঠতেই দেখলাম আমার পায়ের কাছে কিছু পান আর সুপারি অবহেলিতভাবে পড়ে রয়েছে। কেউ যেন গোটা জায়গাটিকে ওই দ্রব্যের সাহায্যে বেষ্টন করে দিয়ে গেছেন, যাতে আমি এই অঞ্চল ভেদ করে অন্য কোথাও অগ্রসর হতে না পারি। এছাড়া গোটা ঘরটার মধ্যেও একটি বিরাট পরিবর্তন নজরে পড়ল। আগের দিন রাতে যেখানে সব কিছু অগোছালো অবস্থায় পড়ে থাকতে দেখেছিলাম, সেখানে ভোর হতে না হতেই মনে হলো কেউ যেন নিজের হাতের ছোঁয়ায় সব কিছু একেবারে নতুনের মতো সাজিয়ে গেছেন। ঠিক এই সময় বাইরে কোলাহলের শব্দ শুনতে পেলাম, আর দেরি না করে বারান্দার দিকে মুখ বাড়াতেই দেখলাম বেশ কিছু লোক এসে ভিড় করেছেন। তারা যে ওই গ্রামেরই বাসিন্দা তা তাদের পোশাক আশাকেই পরিষ্কার হয়ে যাচ্ছিল। আরে আপনারা তো চিৎকার চেঁচামেচি করছেন কেন? আর এভাবে সকাল সকালেই বাড়ির বাইরে ডেরা জমিয়েছেন কেন? আমি কোনো অপরাধী নই যে এখানে এসে গা ঢাকা দিয়ে বসে রয়েছি। প্রয়োজন হলে খোঁজ নিয়ে দেখতে পারেন। আর এই আমার আইডেন্টিটি কার্ড। পকেট থেকে কার্ডটা বার করতে গিয়েও করলাম না। জানতাম এরা মুখ্য সূক্ষ্ম মানুষ, এদের কাছে নিজেদের ভাষাই এখনও পরিষ্কার হয়নি, তারা আবার বুঝবে ইংরাজি ভাষা। তাই অযথা আর কষ্ট করলাম না। নরম সুরেই বললাম, যাকা আপনারা শান্ত হয়েছেন দেখছি। আসলে ওই বাড়িটা দেখছেন, ওনার কাছেই এসেছিলাম গতকাল রাতে সাহায্য চাইতে। আর উনি আমাকে এই বাড়িতে রাতটা কাটাবার জন্য বলেন। বড্ড ক্লান্ত ছিলাম, তাই এত কিছু না ভেবে এখানেই রাতটা নিশ্চিন্তে কাটাতে পেরেছি। আপনাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন। লোকগুলি আমার মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইলেন যেন মনে হলো আমি কারুর খুন করে ফেলেছি। ওদের মধ্যে থেকে একজন ভাঙা ভাঙা কণ্ঠে বলে উঠলেন, আপনি কার কথা বলছেন বাবু? ওই বাড়িটায় তো কোনো লোকই থাকে না। বহুকাল আগে এখানকার বাসিন্দারা হঠাৎ করে গায়েব হয়ে যান। তারপর থেকে ওই দিকটার কেউ থাকতে চান না। আসলে এখানে থাকার চেষ্টা করাটাও পাপ। সে কাউকে বাঁচতে দেবে না, সবাইকে শেষ করে ফেলবে। একজনকে জীবিত করার জন্য সে সকলের বলি দিতেও দ্বিধাবোধ করে না। আর আপনি যেখানে রাত কাটিয়েছেন সেটি একসময় তারই ডেরা ছিল। এরপর তিনি শ্মশানে নিজের কার্যসিদ্ধির জন্য চলে গিয়েছিলেন, কিন্তু সেই রেশ তার আজও কাটেনি। কথাগুলি শোনার পর আমার মনে সত্যিকারের ভয় করতে শুরু করলো। গতকাল রাতের সেই বৃদ্ধ ভদ্রলোকের গায়েব হয়ে যাওয়া, তারপর গ্রামের মধ্যে এই অচেনা লোকটির সাথে সাক্ষাৎ, তার কথায় এই বাড়িতে রাত কাটানো, সবই কি তাহলে আমার চোখের ভুল ছিল? লোকগুলি আমাকে কিছুতেই ওই স্থানে আর থাকতে দিলেন না। নিজেরাই আমাকে বলপূর্বক সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য উদ্যত হলেন। আমিও আর জেদ ধরে থাকলাম না, তাদের সাথেই এগোতে শুরু করলাম। পথের মধ্যেই সেই শ্মশানের খোঁজ মিলল, কিন্তু সেই দিকে তাকানোর সাহস হলো না। আরও কিছুটা এগিয়ে যেতেই দেখলাম একটা সরু জমি নেমে গেছে। সেই পথ ধরে এগোতেই দেখলাম বেশ কিছু সাধারণ মানুষের বাস। লোকগুলি আমার দিকে তাকিয়ে বললেন, আমরা সকল এখানেই থাকি, কিন্তু আপনি কোথায় যাচ্ছিলেন? আপনাকে তো দেখে এখানকার বাসিন্দা বলে মনেই হয় না। আর এইসব পোশাক আশাক তো কেবলমাত্র শহরের আদব কায়দার মধ্যেই নজরে পড়ে। আপনি কি তবে শহর থেকেই? ওদের একের পর এক প্রশ্নের রেশ যে আমার উপরে বর্ষিত হতে চলেছে তা বুঝতে পারছিলাম। কতজন কি বা একই প্রশ্নের উত্তর দেব, তাই ভাবাবেগে না ভেসে গিয়ে বললাম, হ্যাঁ দাদা, আমার নাম প্রমথ, আর এই জায়গাটা ঘুরে বেড়াই, এটাই আমার কাজ। আর সেরকম অজানা অচেনা প্রাসঙ্গিক যদি কিছু নজরে পড়ে তাহলে সেইগুলো নিয়ে একটু লেখালেখি করে থাকি আর কি। এটাই আমার পেশা, আবার নেশাও বলতে পারেন। এত অল্প কথার মধ্যেই যে সবটা সাজিয়ে দিতে পারবো তা ভাবতেও পারিনি। নতুন নতুন লোকের কাছে নিজেকে তুলে ধরতেই কি এখানে এসেছিলাম আমি? বিষয়টি আমাকে আরও ভাবিয়ে তুলতে শুরু করলো।
এরপরেও লোকগুলি আমাকে অনেক প্রশ্ন করেছিল। জানি নে বাবু, আপনার সাথে কি ঘটেছে। যা শুনছি তাতে নিজেরই বিশ্বাস হচ্ছে না। যাদের কোনো অস্তিত্বই নেই তারা আপনাকে দেখা দিয়েছে, এমনকি দ্বিতীয়বার আপনি তাদেরকে আর চাক্ষুষ দেখতেও পাননি, অথচ তারা আপনাকে ঠিক দেখা দিয়েছে। এমন সব কথা বলেছে যেগুলো এক প্রকার সত্যি। আচ্ছা বাবু, এই সত্যি খুঁজে বার করার জন্যই কি আপনার এখানে আসা? ওদের সব কথাগুলি আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যেতে লাগলো। সঠিকটা কিছুতেই বুঝে উঠতে পারলাম না। না জেনেই বলে ফেললাম, আচ্ছা আপনারা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বাবু, করুন না। আচ্ছা, আমি কি গ্রামে কিছুদিন থেকেই জায়গাটা একটু ঘুরে দেখতে পারি? অবশ্য যদি আপনারা কিছু মনে না করেন তবেই, নইলে থাক। লোকগুলি নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করলেন, তারপর বললেন, না না বাবু, আমাদের কেন কোনো আপত্তি থাকতে যাবে? তাছাড়া আপনাকে দেখে ভালো মানুষ বলেই মনে হয়। তা আপনি একটা কাজ করেন, হরিদের বাড়িতে ভাড়াটে হিসাবে কিছুদিনের জন্য থেকে যেতে পারেন। সময় সময় দুবেলা খাবারের ব্যবস্থা না হয় আমরাই করে দেব। এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি শুধু ওই কদিনের বাড়ি ভাড়াটা মিটিয়ে দেবেন। মাথা পিছু প্রতিদিনের বাড়ি ভাড়া ওই ধরেন 80 টাকা। ভেবে দেখলাম যে কোনো হোটেলের তুলনায় অনেকটাই কম। আমি এর থেকেও বেশি কিছু ভেবেছিলাম। এত কথা ওদেরকে আর বোঝানোর চেষ্টা করলাম না। বেশ, অসুবিধা নেই, শুধু একটা জিনিস একটু লক্ষ্য রাখবেন, আমি কিন্তু ঝাল বিশেষ খেতে পারি না। আমার রান্নাগুলোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ব্যাস, তাহলেই হবে। আপনাদের সাথে কথা বলতে পেরে এখন অনেকটাই অস্বস্তির হাত থেকে রেহাই পেতে পেরেছি বলেই মনে হচ্ছে। যাক, তাহলে আমার বাড়িটা দেখিয়ে দিন, আমি না হয় সেখানে গিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে নিই। গতকাল থেকে ঠিক করে ঘুম হয়নি, এভাবে চলতে থাকলে হয়তো আমার কাজটা অধরাই থেকে যাবে। হরিদের বাড়িতে গিয়ে উঠলাম। পাকা বাড়ি বললে ভুল হবে, টালির চাল, একচালা ঘর বলতে পারেন। একটা ঘর আর তার সামনে কিছুটা উঠোনের মতো ফাঁকা জায়গা, পেছনের দিকটা ঝোপঝাড়ে ঘেরা, আর দু একটা লতা গুল্মের ভিড় নজরে পড়ার মতো। এই ছিল সেই বাড়ির বিবরণ। তবে এর মধ্যেই শান্তি খুঁজে নিতেই হবে। গ্রামের মানুষের কাছ থেকে কথাগুলি জানার পরেই রহস্য আরও ঘনীভূত হতে শুরু করেছিল। এরপরে ইতিহাস যে আমাকে আরও ভয়ঙ্কর কিছুর সম্মুখীন করতে চলেছিল তা ধীরে ধীরে উপলব্ধি করতে পেরেছিলাম। সেদিন রাতে সামান্য কিছু মুখে দিয়েই শুয়ে পড়লাম, কিছুই খেতে পারলাম না। অনেক চেষ্টার পরেও মনে হলো কিছু একটা পেটের মধ্যে যেন আটকে রয়েছে। জায়গাটায় আসার পর থেকেই অস্বস্তিটা বেড়ে গিয়েছিল। রাতের আঁধার নামতেই ক্লান্তির ঘেরটা আবার একবার চেপে বসল। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনেও নেই। ঘুমের মধ্যে এমন সব ভয়ঙ্কর মন্ত্র কানে আসতে লাগলো যা আগে কোনো দিনও শুনিনি। এক বিকৃত মূর্তি আর তার পাশে বসে মন্ত্রপাঠরত এক তান্ত্রিককে নজরে পড়ল। দেবী মূর্তির আদলের সাথে বাস্তবের নজরবন্দি করা সেই পুঁথির মূর্তিটির আদল হুবহু মিলে যাচ্ছিল। কিছুতেই বিষয়টি বুঝে উঠতে পারছিলাম না। মূর্তিটি আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন। অন্যদিকে সেই তান্ত্রিকের মন্ত্রোচ্চারণের শব্দ আমাকে সাধারণ অবস্থায় থাকতেই দিচ্ছিল না। আমি যেন কারুর দ্বারা বশীভূত হয়ে পড়ছিলাম। ভয়েতে চোখটা খুলতেই দেখলাম ঘরের আলো নিভে গেছে। সারা ঘরে আবার সেই পোড়া গন্ধটা কেমন যেন গুমড়ে গুমড়ে উঠছে। ভ্যাবসানি গন্ধটা নাকে আসতেই গা গুলিয়ে উঠল। মনে হচ্ছিল অনেক দিনের পচা কোনো মৃত শরীরকে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। শরীরটা আরও অধিক মাত্রায় অস্থির লাগতে শুরু করেছিল। আমি 7-5 না ভেবে সামনের ছোট জানলাটির দিকে হাত বাড়ালাম। ওখানেই একটি কোণে জলের গ্লাসটি রাখা ছিল। জলের গ্লাসের পরিবর্তে হাতে শক্ত একটা কিছু ঠেকল।
ভাবলাম ঘুমের ঘোরে হয়তো ভুল দেখছি। হাত দিতেই সজোরে চিৎকার করে উঠলাম। যা দেখলাম তাতে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। একটা কঙ্কালের হাড় জানলার কোণে ঘেঁষে রাখা ছিল। হাতে নিতেই দেখলাম ওই বিশ্রী পচা গন্ধটা সেখান থেকেই ভেসে আসছে। হাত থেকে ওই নোংরা জিনিসটাকে মাটিতে ফেলে দিলাম। ভয়েতে বেশ কয়েকবার চিৎকার করে উঠলাম। শান্ত পরিবেশটা কিছুক্ষণের জন্য আমার উচ্চারিত ধ্বনির মাধ্যমে তৎপর হয়ে উঠে আবার শান্ত হয়ে গেল। কোনো রকমে হাতরে একটা মোমবাতি ধরলাম। মোমবাতির শিখাটি দেওয়ালে গিয়ে পড়তেই লক্ষ্য করলাম কোনো একটি ছায়া ঘরের চারপাশটিকে বেষ্টন করে ঘুরেই চলেছে। এক স্থান থেকে অন্য স্থানে সেটি স্থানান্তরিত হয়ে যাচ্ছে। আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল। এটা যে কোনো চোখের ভুল নয় তা সেদিন বেশ ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। হাতের মুঠোটি শক্ত করে ধরে রইলাম। ঈশ্বরের নাম স্মরণ করতে থাকলাম। এগুলি আমার সাথেই কেন ঘটছিল তা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। গ্রামের মানুষের কাছে অনেকবার এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম, কিন্তু কিছুই উদ্ধার করতে পারিনি। অথচ আমার এখানে আসার পেছনে যে নিশ্চিত কোনো রহস্যের বীজ লুকিয়েছিল সেটা স্পষ্টই টের পাচ্ছিলাম। সেদিন রাতটা ওইভাবেই অতিবাহিত হয়ে গেল। ভোরের আলো ফুটতেই ভাবলাম কাউকে কিছু না বলে গ্রামটা ছেড়ে চলেই যাব, কিন্তু তবুও মনে হচ্ছিল কিছু একটা যেন আমার পা দুটোকে আটকে রেখে দিয়েছে। নিজের সাথে যুদ্ধে জিততে পারার কাজ এতটাও সহজ ছিল না। এই সব কিছুর সাথেই যে সেই মূর্তির সংযোগ জড়িত রয়েছে তা বেশ বুঝতে পারছিলাম। মনের জোরটা হঠাৎ বেড়ে গেল। ভাবলাম এভাবে পালিয়ে না গিয়ে গ্রামের স্থানীয় কিছু মানুষজনের কাছ থেকে আরও কিছু পুরনো তথ্য জোগাড় করি। হয়তো সেই মূর্তির কোনো অস্তিত্বই নেই। আমি শুধু শুধু ভাবনায় ভেসে গিয়েই হয়তো এত কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি। কাঁধের ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লাম। এদিক ওদিক দেখতে দেখতে একটা বিচ্ছিন্ন কুটির নজরে পড়ল। সেখানে এক বৃদ্ধা রোদ পোহাচ্ছিলেন। তার কাছে গিয়ে দাঁড়ালাম। মহিলাটি নিজের কাছে ব্যস্ত থাকায় আমি একবার শুনছেন বলে হাঁক দিলাম। বেশ কয়েকবার এইভাবে ডাকাডাকি করার পর উনি আমার দিকে তাকালেন। স্থির ও নিশ্চল একটি দৃষ্টির আবহে গা ভাসিয়ে দেওয়া কোনো মানুষ যেন আমার ঠিক সামনেই বসেছিলেন। কোনো মৃতের শরীরে জীবন ফুঁকে দিলে যেরকমটা হয় ঠিক তেমন। আমি ভয় পেলেও সেদিন থামতে চাইলাম না। আমাকে দেখা মাত্রই তিনি একটি কাঠের পাটাতন এগিয়ে দিলেন। ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, বসো বসো বাবা বসো। তা হঠাৎ এই বুড়ির কাছে এলে যে? আমাকে তো এরা সকলেই এক ঘরে করে রেখেছে। আমি সত্যি কথা বলেছিলাম বলেই হয়তো ওদের কাছে আমি অপরাধী হয়ে গিয়েছি। আমি মাথাটা ঝাঁকিয়ে আরও কিছুটা উচ্চস্বরে জিজ্ঞাসা করলাম, আপনাকে এক ঘরে করে রেখেছে মানে? ঠিক বুঝলাম না। আমি নাকি তান্ত্রিকের ডেরা খোঁজ জানি। ভ্রুকুটাক্ষ যে আজও জীবিত গো, তাই আমি নাকি ওর রসদ জোগাতে সাহায্য করি। হেন দোষ গায়ে মেখে এই তেপান্তরে এক কোণে পড়ে রয়েছি। কে আছে আমার? হ্যাঁ, আমি কথাগুলি যতই শুনছিলাম সবটাই যেন কেমন ধাঁধার মতো লাগছিল। তান্ত্রিক, ভ্রুকুটাক্ষ, এসব কি বলে যাচ্ছে বুড়িটা? সত্যি কি তবে এনার মাথা খারাপ হয়ে গেছে? আমি মনের মধ্যে কৌতূহলকে আরও কিছুটা সঞ্চারিত হতে দিলাম। তারপর জিজ্ঞাসা করলাম,
আচ্ছা, আপনি কি আমাকে এই গ্রামের আসল সত্যিটা জানাবেন? আমি এই বিষয়গুলির খোঁজেই এখানে এসেছিলাম, কিন্তু ধবলগঞ্জে যাওয়ার পরিবর্তে এই গায়ে এসে পড়েছি। আসার পর থেকেই বিভিন্ন রকমের অতিপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়ে চলেছি। প্রায় 2 রাত্রি এই গ্রামে অতিবাহিত হয়ে গেল, কিন্তু এর অন্দরে লুকিয়ে থাকা আসল সত্যের সাথে পরিচিত হতে পারলাম না। পুরো বিষয়টাই গোলক ধাঁধার মধ্যে আবিষ্ট হয়ে রয়েছে। এসেছিলাম একটা মূর্তির খোঁজে, কিন্তু এখন দেখতে পাচ্ছি অলৌকিক সব ঘটনা, একাধিক অবয়ব আর ভয়ঙ্কর সব মন্ত্র। এগুলি আমার সাথেই কেন হচ্ছে? আমি সত্যিই কিছু আন্দাজ করতে পারছি না। আপনি যদি কিছু জেনে থাকেন যাই গ্রামবাসীদের থেকে অনেক আলাদা, তাহলে দয়া করে আমাকে বলুন। আমি না হয় সত্যিটা জেনেই এখান থেকে চলে যাব। আর কিছু চাক্ষুষ দেখার আমার কোনো স্বাদ নেই। মহিলাটি ঘোলাটে চোখগুলি দিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, এই জায়গাটি যে তার বিচরণ ক্ষেত্র। তুমি কেন? আমাদের কারোর পক্ষেই এই স্থান পরিবর্তনের কোনো অনুমতি নেই। তোমার কথা শুনে যা মনে হচ্ছে বাবা, তিনি তোমাকে স্মরণ করেছিলেন আর সেই জন্যই তুমি এটায় এসেছো। আসলে ভ্রুকু ঠাকুর কাছে নিজের মেয়েকে উদ্ধার করার জন্য এক পরম সিদ্ধ শুদ্ধ পুরুষের প্রয়োজন। কিন্তু তারপর তার কি উদ্দেশ্য সে কথা আমি বলতে পারবো না বাবা, কারণ সেই পিশাচ সিদ্ধের কাছে যোগমায়া বলে অর্জিত একাধিক ক্ষমতা রয়েছে, যার দ্বারা তিনি এই মায়াজাল সৃষ্টি করতে পারেন। এই মায়া ভেদ করতে হলে তোমাকে পাষাণী মন্ত্র জপ করতে হবে। সে হলো এক ভৈরবী মন্ত্র। শুনেছিলাম সেই তান্ত্রিকের কাছে এমন একটি ক্ষমতা ছিল যার মাধ্যমে তিনি 64টি ভৈরবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী পিশাচ ভৈরবীকে জাগাতে পারতেন। সেই ভৈরবীর করাল বদনা মুখ আর রক্ত ঝরে পড়া চোখের দিকে তাকালেই যে কোনো সাধারণ মানুষ জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। তার নাম হলো প্রেত কাকিনী। এই সাধনা বড় ভয়ঙ্কর বাবা। আমি বৃদ্ধার কথাগুলোর গভীরে স্থিত মানেটা খুঁজে বার করতে চাইলাম। আপনি যদি আরেকটু পরিষ্কার করে বলেন, ওই তান্ত্রিকের সাথে ঠিক কি ঘটেছিল? তিনি কি কোনোভাবে নিজের সাধনার পথে বাধাপ্রাপ্ত হয়েছিলেন? কিন্তু তার সাথে তার মেয়ে মারা যাবার কি সম্পর্ক ছিল? বৃদ্ধা অদ্ভুতভাবে নিঃশ্বাস ফেলতে লাগলেন, আর জোরে জোরে ফেলা নিঃশ্বাসের শব্দগুলো আমার কানে এসে পৌঁছাতে শুরু করলো। ওনার যে শ্বাস ক্রমে রুদ্ধ হয়ে আসছিল তা পরিষ্কার বুঝতে পারলাম। উনি তবুও ধীরে ধীরে কিছু কথা আমায় বলতে লাগলেন। এমনটা মনে করা হয় এই গ্রাম কালীক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠিত ছিল। এই গ্রামের অন্দরে লুকিয়েছিল এমন কিছু দৈবিক রহস্য যা উদ্ঘাটনের জন্য একাধিক তান্ত্রিক নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা ঘটাতে চেয়েছিলেন। এই গ্রামের পাশ দিয়েই এক সময় বয়ে যেত বিদেহী নদী, যার অস্তিত্ব একেবারে বিলীন হয়ে গিয়েছে। বহু যুগ পূর্বে এই সাধনা ক্ষেত্রে পা রাখেন সেই ভ্রুকু ঠাকুর। তার আবির্ভাবের দ্বারা গ্রামের এক বা একাধিক অঞ্চল পূর্ণতা পেয়েছিল। তার আশীর্বাদ ধন্য হয়েছিল বলেও ভুল হবে না।
সকলেই বলতেন ভ্রুকুটাক্ষ নাকি ভৈরবী মন্ত্রে দীক্ষিত তান্ত্রিক ছিলেন। তন্ত্র সাধনার তৃতীয় স্তরে মানুষের শরীর এই বায়বীয় জগতের অন্তত কিছু শক্তি দ্বারা প্রভাব বিষ্টিত হয়ে যায়। তখন সেই ব্যক্তি নিজের অন্তরের শক্তি দ্বারা বহির্বিশ্বের সমস্ত শক্তির সাথে লড়াই করতে পারেন। ভ্রুকুটাক্ষ এই একইভাবে নিজের ধ্যান ও ক্ষমতার দ্বারা ওই বিদেহী নদীর প্রান্তে বসে তপস্যা করতে থাকেন। একে একে ওনার 7 চক্রের মধ্যে তৃতীয় চক্রটি জেগে ওঠে। সেই দিন ছিল ঘোর অমাবস্যার কালো রাত। সেই রাতে বসেই তিনি ভৈরবী সাধনা করছিলেন। এমন সময় সেই সাধনায় বাধা পড়ে। তার কন্যা সুহাসিনী গ্রামের একটি ছেলেকে সঙ্গে নিয়ে এসে তার সামনে উপস্থিত হন। ধ্যান যোগে ভ্রুকুটাক্ষ প্রেত কাকিনীর সাধনা করছিলেন। এই দেবীর আবির্ভাবের দ্বারা তিনি তার মন্ত্রবিদ্যার শক্তি আরো বৃদ্ধি করতে পারতেন। ঠিক এই সময় বেশ কিছু মন্ত্র উচ্চারণ করতে থাকলেন সেই তান্ত্রিক। অন্যদিকে তার কন্যা সুহাসিনী কিছু না বুঝেই নিজের পিতার পায়ের কাছে গিয়ে গ্রামের ছেলেটির সাথে নিজের বিবাহের প্রস্তাব দেন। কারণ সুহাসিনী জানতেন ভ্রুকুটাক্ষ কোনোদিনই এই প্রস্তাবে রাজি হবেন না। নিজের সব সাধনা ব্যতীত যে তার জীবনে আর কোনো উদ্দেশ্য নেই, সেই বিষয়ে অনেক কিছুই পরিষ্কার হয়ে গিয়েছিল সুহাসিনীর মনে। মন্ত্র উচ্চারণে বাধা সৃষ্টি হলো। প্রেত কাকিনীর সাধনা ভঙ্গ হতেই ভ্রুকুটাক্ষ নিজের চোখ খুললেন। প্রচণ্ড রেগে উঠে দাঁড়ালেন। এই সাধনা ছিল কঠোর পরিশ্রমের ফসল। শোনা যায় যে কোনো তান্ত্রিক নাকি সারা জীবন শুদ্ধ চিত্তে নিজের কাজের সাথে ব্রতী থাকতে পারলেই এই সাধনায় অংশগ্রহণ করতে পারতেন। আবার অনেকে এমনটাও বলতেন যে সুহাসিনী নাকি তার নিজের সন্তান ছিল না। তাই ভ্রুকুটাক্ষের রাগের পারদ আকাশ স্পর্শ করল। তিনি ধ্যান ভঙ্গ হতেই রেগে ভৈরবীর হাতে থাকা খাঁড়াটি তুলে নিলেন। এরপর এক কোপে নাকি তিনি সুহাসিনীর শিরচ্ছেদ করে দিয়েছিলেন। গ্রামের ছেলেটিও নাকি আর জীবিত ফিরে আসতে পারেনি। সব সাধনায় দেবীর সামনে নাকি তাকেও বলি হতে হয়েছিল। এরপর এমনটাই মনে করা হয় যে ওদের দুজনের কারোর দেহই আর সেই শ্মশানে খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীরা অনেকেই এমনটাই মনে করেন যে সুহাসিনীর আত্মাকে নাকি ওই মূর্তির অভ্যন্তরে লুকিয়ে রেখেছেন সেই তান্ত্রিক। কিন্তু সুহাসিনী ছিলেন খুব পবিত্র মনের মানুষ। এরপরে তান্ত্রিক বহুবার চেষ্টা করেও নিজের কাছে সিদ্ধি লাভ করতে পারেননি। দেবী নাকি তাকে স্বপ্নে এসে তাকে জানিয়েছিলেন এমন এক বলির কথা, যার মাধ্যমে তিনি পুনরায় তার সাধনা সম্পন্ন করতে পারবেন। এমনকি সেই রক্ত দেবীকে অর্পণ করলে তিনি নাকি তার মৃত মেয়েকেও পুনরুজ্জীবিত করতে পারবেন। এরপর থেকেই গ্রামে একের পর এক পুরুষেরা গায়েব হতে থাকেন। তারা মনে করেন আমি নাকি সেই তান্ত্রিকের খাদ্য যোগাই। এই দুর্নাম নিয়ে এতকাল বেঁচে আছি। ঠিক করে খাবারটাও জোটে না,
তবুও নিজের ওপরে বিশ্বাস হারাতে পারিনি বাবা। জানি না সেই তান্ত্রিক আদেও আছেন কিনা, কিংবা সেই করাল বদনা ভৈরবী মূর্তি। এই ছিল মূর্তি আর তান্ত্রিকের ইতিহাস। এতদিনে গ্রামের বহু মানুষ এভাবে কোনো কারণ ছাড়াই নিশ্চিহ্ন হয়ে গেছেন। এর নেপথ্যে আদৌ কোনো তান্ত্রিকের কাহিনী লুকিয়েছিল কিনা, নাকি সবটাই গল্পকথা, তা আমার জানা নেই বাবা। তবে তোমার সব কথা শোনার পর মনে হচ্ছে তোমাকে এখানে জোর করেই নিয়ে আসা হয়েছে। কিন্তু সে কাজ কোনো অপশক্তির কিনা এটা বলা খুবই মুশকিল। তুমি এক কাজ করো বাবা, হ্যাঁ, তুমি আজ এই গ্রাম ছেড়ে শহরে ফিরে যাও, নাহলে তোমার উপরেও কোনো খারাপ প্রভাব পড়তে পারে। কথাটি শেষ করতে না করতেই শুনতে পেলাম একটা তীব্র কিছু শব্দ। কোনো এক দমকা বাতাস যেন সেই দিকে এগিয়ে আসলো। বৃদ্ধার চারদিকে বেষ্টন করে ঘুরতে লাগলো। আমি বৃদ্ধাকে বাঁচানোর জন্য অগ্রসর হতে চাইলাম, কিন্তু কোনো এক অজানা শক্তি যেন আমার হাত দুটিকে নিজের মন্ত্র বলের দ্বারা বেষ্টন করে দিল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম সেই মন্ত্রের উচ্চারণ, ওম করাল বদনা প্রেত পিশাচায় কাকিনী যোগিনী। বাতাসের সাথে সাথে কুণ্ডলি পাকিয়ে কোনো কিছু যে আমাদের দুজনকে পাক খেতে খেতে ঘুরে চলেছে তা বুঝতে অসুবিধে হলো না। নিজেকে পরাধীন রাখতে চেষ্টা করলাম, কিন্তু সেই অজানা মন্ত্রের সাথে কিছুতেই জুঝতে পারলাম না। অন্যদিকে চোখের সামনে যা দেখলাম তাতেও বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম বৃদ্ধার চোখ দুটি স্থির হয়ে রয়েছে, আর কেউ তার গলার কাজটাকে নিজের হাতের সাহায্যে চেপে ধরেছেন। বৃদ্ধার চোখের মণি দুটো কালো হয়ে যাচ্ছে, তার সাথে অনবরত হয়ে চলেছে সেই মন্ত্রের উচ্চারণ। একের পর এক কালো ছায়া বৃদ্ধার শরীরটিকে ঘিরে ফেলতে চাইছে। তাদের উদ্দেশ্যের কথা জানার আগেই দেখতে পেলাম বৃদ্ধার মুখ দিয়ে চাপ চাপ রক্ত বেরিয়ে আসছে। শরীরটা ক্রমে গুলিয়ে উঠল আমার, অথচ সবটাই দেখতে পেলাম, কিন্তু এসব কার কাজ তা জানতে পারলাম না। আস্তে আস্তে সেই বাতাসের বেগটা ক্রমে থেমে আসতে লাগলো। আমি কিছু বোঝার আগেই লক্ষ্য করলাম বৃদ্ধার শরীরের প্রায় সব রক্ত ওই বাড়িটার চাতালে পড়ে রয়েছে। শরীরটা শুকিয়ে দড়ি হয়ে গেছে। নিথর চোখ দুটি আমাকে উদ্দেশ্য করে তখনও স্থিরভাবে তাকিয়েছিল। ওই প্রতীয়মান চোখের অভ্যন্তরে রহস্যভেদের চেয়েও অধিক প্রয়োজন ছিল নিজের প্রাণ বাঁচানো। আবারও কানের কাছে সেই মন্ত্রের উচ্চারণ শুনতে পেলাম, যেন কেউ ঝড়ের গতিতে আমার পথ রোধের জন্য এগিয়ে আসছিলেন। ব্রকটাক্ষের কবল থেকে রক্ষা পাওয়া এতটাও সহজ নয়। যখন তুই আমার কথা জেনেই ফেলেছিস, তখন আর প্রাণ দিতে সংশয় কোথায়? আমার হাতেই জানবি তোর মুক্তি। এই কথাগুলি ঝোড়ো হাওয়ার বেগের সাথে প্লাবিত করতে লাগলো আমার কান দুটিকেও। মনে হলো আরো তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে চলেছে সেই শব্দ। অট্টহাস্যের শব্দ গুঞ্জন করতে লাগলো আমার পার্শ্বদেশে। আবার মনে হচ্ছিল সেই বেগবান বায়ুর গতির সাথে আমার শরীরটা বোধহয় উড়ে গিয়ে পড়বে। ওম করাল বদনা প্রেত পিশাচায় কাকিনী যোগিনী ওম ফট স্বাহা। এই মন্ত্রের শব্দটি শেষবারের মতো কানে যাওয়ার পর আমার আর হুঁশ ছিল না। হাওয়ার বেগের সাথে পেরে উঠলাম না। উপুর হয়ে পড়লাম একটা নিস্তব্ধ স্থানে। আকাশের নীল বর্ণ কালো হয়ে এলো। সন্ধ্যের প্রলেপ আমার শরীরকে না ভেজালেও বেশ বুঝতে পারলাম প্রকৃতি আমার নিবারণ সমাপ্তির প্রতীক্ষায় দিন গুনতে শুরু করে দিয়েছে। সেই সমাপ্তির সময় যে ক্রমশ ঘনিয়ে আসতে শুরু করেছে তা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু এমন অমোঘ পরিবর্তনের কারণ কি ছিল
আর তার পশ্চাতেই বা কে ছিলেন সেটি পরিষ্কার হলো যখন সামনের দিকে তাকালাম। একটি বেদি দেখতে পেলাম, তার পাশেই একটি গুহা। হঠাৎ মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই আদলটিকে। একেবারে হুবহু একই রকমের চিত্র দেখেছিলাম। মনে হচ্ছিল যা দেখতে পাচ্ছি সবই কল্পনা। দেখলাম সেই বেদির উপরে শায়িত রয়েছে একটা কঙ্কাল। কঙ্কালের হাড়গুলিকে এক জায়গায় নিয়ে এসে রাখা হয়েছে, বিচ্ছিন্ন হয়ে রয়েছে সেই দেহটি। আর ঠিক পাশেই দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে, আর সেই আগুনে একে একে বেলপাতা অর্পণ করছেন সেই ভ্রুকুটাক্ষ। তার সাথে সাথে সেই ভয়ানক মন্ত্রের উচ্চারণের শব্দ আরো প্রখর হলো। প্রেত কাকিনী সরায় লিম ক্রিম ফট সোহা, ওম হ্রিং ডাকিনী পিশাচিনী রুদ্রানী ধিয়ায় হোম ক্রিম ক্রাম ক্রুম হ্রিং ফট সোহা। হাতটা মাটিতে আঁকড়ে ধরতে চাইল। নিজের সর্বশক্তি প্রয়োগ করে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলাম, তবু পারলাম না। অদৃশ্য কিছুর সাহায্যেই যেন হাত দুটোকে কেউ বেঁধে রেখে দিয়েছিলেন। আমি তান্ত্রিকের দিকে ভালো করে তাকিয়ে গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করতে লাগলাম, কিন্তু যা দেখলাম তাতে বিশ্বাস করতে অনেকটাই অসুবিধা হলো। তান্ত্রিক তার নিজ ক্ষমতার দ্বারা একের পর এক মন্ত্র পাঠ করেই যাচ্ছিলেন, আর সেই সাথে সেই কঙ্কালের শরীরের হাড়গুলিকে একে একে জড়ো করতে লাগলেন। যেন মনে হলো তিনি সেই শরীরটিকে জীবন দান দিতে চাইছেন। আবার আমি সেই অদৃশ্য বন্ধনের হাত থেকে মুক্তি লাভের আশায় এগিয়ে যেতে চাইছি, এমন সময় লক্ষ্য করলাম আমার দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে যাচ্ছে। সামনের কোনো কিছুই আর পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। জায়গাটি আমার চেনা মনে হলেও কোথায় যেন দেখেছি তা কিছুতেই মনে করতে পারছিলাম না। একবার মনে হলো স্বপ্নে, আবার পরক্ষণই মনে হলো সেই পুঁথিতে হয়তো দেখেছিলাম। কিন্তু এটা কি তাহলে সেই শ্মশান যেখানে বসে তান্ত্রিক যজ্ঞ করছিলেন? কিন্তু সেই নদীর অস্তিত্বই বা কোথায়? জায়গাটি ভালো করে দেখে মনে পড়লো সবটাই। যাওয়ার পথে যে শ্মশানটিকে দেখেছিলাম সেই জীর্ণ শীর্ণ অঞ্চলটি এখন পরিপূর্ণ অশুভ শক্তির কবলে পড়ে প্লাবিত হয়ে উঠেছে। এক স্থান থেকে অন্য স্থানে সেটি বিস্তার লাভ করতে চাইছে। সেই নদীর কলকল শব্দ কানে আসতে লাগলো। বুঝতে পারলাম তান্ত্রিক নিজের ক্ষমতা বলে বহু শতাব্দী আগের পরিবেশ সৃষ্টি করেছেন, যখনই জায়গাটি প্রাণবন্ত ছিল। নদী বইত, পাখি ডাকত, মানুষের বসবাস ছিল। এমনও কি সম্ভব? অত যুগ আগের পরিবেশ কি সৃষ্টি করা যায়? কই, আমরা তো কিছুতেই নিজেদের অতীতের দিনগুলোকে ফিরে পেতে পারি না। সেই হারিয়ে যাওয়া অস্তিত্বকে পাই না নিজের কাছে আনতে। সবটাই তো হারিয়ে যায়। জানতাম এটা কল্পনা নয়, এটা চোখের ভুলও নয়। শরীরটিকে যতবার তোলার চেষ্টা করছিলাম ততবারই জমির সাথে আটকে যাচ্ছিলাম। মনে হচ্ছিল সে যেন ওই কুৎসিত মন্ত্রের দ্বারাই আমাকে বিদ্ধ করতে চাইছেন। আমি কোনো কিছুই টের পেলাম না। বৃদ্ধার বলা কথাগুলি স্মরণ করতে লাগলাম। এদিকে ওদিকে তাকিয়ে সেই মূর্তির খোঁজ করতে লাগলাম। তান্ত্রিক তারও স্বরে চিৎকার করে আমার ব্যঙ্গ করতে লাগলেন। তুই যা খুঁজছিস সেটা কোনোদিনই দেখতে পাবি না। আরে ওটাই যে আমার প্রাণ বোমরা। ওটাই যদি তোকে আমি দিয়ে ফেলি তাহলে তো কোনোদিনই নিজেকে জীবিত পাবো না। এটার মধ্যে দিয়েই যে সাধনা তৃপ্তি রে বেটা, আর সেটাই কি না তোকে দিয়ে দেবো। এতদিন ধরে একজন শুদ্ধ আত্মার খোঁজ করছিলাম। আরো কিছুদিন তোকে নিজের নাগালে রাখতে চেয়েছিলাম। ধীরে ধীরে তোর ওই বোকা মস্তিষ্কের উপরে কবজা করে শেষ পর্যন্ত তোকে নিজের দখলে নিয়েই চলে আসতাম। কিন্তু ওই বুড়িটা, হ্যাঁ ওই বুড়িটাই
সবকিছু শেষ করে দিল। আমার এতদিনের তপস্যা আবার বৃথা চলে যেত যদি না আমি ওকে ওখানেই চুপ করাতাম। তুই এই জায়গা ছেড়ে পালিয়ে যেতিস, এই গ্রামের সকলেই জানে আমার কথা। কিন্তু কেউ তোকে পরিষ্কার করে কিছুই বলার সাহস পায়নি। আমি যে কেউ নেই, তাই আমাকে কেউ কোনোদিনও খুঁজেও পায়নি। কিন্তু আমার খোঁজ থেকেছে নিরন্তর। এই খোঁজই আমাকে এই গ্রামে বসে দূরে আরো দূরের সবকিছু স্পষ্ট করে দিয়েছে। সেখানে তোকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করেছি। এবার আমার এই আশ্বাদ পূর্ণ হতে চলেছে। তোর শরীরের রক্তে ভিজবে আমার মায়ের মূর্তি, আর আমি পাবো চির মুক্তি। আমার সব সাধনা সমাপ্ত হবে। সুহাসিনীর মৃত্যু ঋণ থেকে আমি চিরতরে মুক্ত হয়ে যাব, আর আবার নতুন জীবন পেয়ে আমার কাজে আমি পূর্ণ সফলতা অর্জন করতে পারবো। মন্ত্রের উচ্চারণ কানে এসে বিদ্ধে শুরু করলো। বারে বারে করাল বদনা শব্দটির রেশ যেন শরীর মন ভেদ করে হৃৎপিণ্ডের উপরে নিজের করতিতব ঘোষণা করতে চাইছিল। আমি হেরে গেলাম না, উঠে দাঁড়ালাম। তখন সে তান্ত্রিক মন্ত্র পাঠে ব্যস্ত। আমি ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করে ঝোপের আড়ালে গিয়ে আসল রহস্যের সমীক্ষা করতে শুরু করলাম। শেষ যে আমাকেই দেখতে হতো। ধীরে ধীরে দেখলাম ধোঁয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে। সেখানে ধোঁয়ায় সেই আবর্তের মধ্যে থেকেই একটি মূর্তি প্রকট হচ্ছেন। সেই মূর্তিটির স্পষ্ট অঙ্কিত চিত্র চোখের সামনে পুনরায় জীবিত হয়ে উঠল। সেটি যে প্রেত কাকিনী তা নিজের চোখে দেখলাম। ভৈরবীকে নিজের হাত কেটে বেশ কিছুটা রক্ত অর্পণ করলেন সেই তান্ত্রিক। তারপর দেখলাম সেই ভৈরবীর দৃষ্টি ক্রমাগত আরো প্রকট হয়ে উঠেছে। এদিকে ওদিকে তিনি তার মণি দুটোকে ঘুরিয়ে সেই তান্ত্রিককে কোনো কিছুর নির্দেশ দেওয়ার চেষ্টা করছেন। তান্ত্রিকও তার কথা মতন কাজগুলি করে চলেছেন। অর্থাৎ বুঝলাম ভৈরবীর মধ্যে তিনি পিশাচের সঞ্চারণ ঘটিয়ে সেই মাফিক সমস্ত কাজ করিয়ে যাচ্ছেন। এইভাবে নানা প্রকারের দ্রব্যাদি অর্পণ করতে থাকলেন তিনি। তারপরে সেই ভৈরবীর দৃষ্টি ক্রমশ লাল বরাঙ্ক ধারণ করে পূব দিকে স্থির হয়ে রইল। এরপরে সেই কঙ্কালের হাড়গুলিকে তিনি দেবীর পায়ের কাছে নিয়ে গিয়ে স্পর্শ করালেন এবং সেইগুলিকে ওইভাবেই সাজিয়ে রাখলেন। তারপর সেই নিবারণ বেদীর তলদেশ থেকে লাল কাপড়ে মোড়া একটা ধারালো অস্ত্রকে বের করে আনলেন। সেটির পৃষ্ঠদেশ উন্মুক্ত হতেই নজরে পড়ল চকচকে ধারালো একটা খাঁড়া। বুঝলাম এটির মাধ্যমেই তিনি আমার বলি দিতে চান। কিন্তু বৃদ্ধার বলা কথাগুলি আমার মাথায় এলো। তিনি বলেছিলেন ওই মূর্তির মধ্যেই নাকি আছে তান্ত্রিকের মেয়ের আত্মা। সেটিকে ধ্বংস করে দিতে পারলেই এই অভিশাপ থেকে চিরতরে মুক্তি পেতে পারে এই গ্রাম। তান্ত্রিক এদিক ওদিক তাকালেন, তারপর বলির সরঞ্জামগুলিকে একে একে জোগাড় করতে থাকলেন। এরপর শুরু হলো সেই পিশাচি দৃষ্টির খোঁজ। পাগলের মতো তার রক্তবর্ণ চোখ দুটো আমাকে খুঁজতে থাকলো। কোথায় তুই পাবি? কি ভেবেছিস এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারবি? আমার সামনে দুটো চোখ আছে ঠিকই, কিন্তু মাথার পিছনেও আছে। জ্ঞান চক্ষুর দ্বারা আমি হারানো বস্তুকে আবার পুনরুজ্জীবিত করতে পারি। আমি কথাগুলো শুনে হাঁপাতে শুরু করলাম। পেছনে ঘুরতেই চিৎকার করে উঠলাম। দেখলাম তান্ত্রিক ভ্রুকুটি করেছেন। তিনি যে আমার পেছনে এসে দাঁড়িয়েছেন তা আমি টেরও পাইনি। আমি কোনো কিছু বোঝার আগেই প্রাণপণে দৌড়তে শুরু করলাম। উনি আমার পা দুটোর গতি রোধ করতে চাইলেন,
মন্ত্রের ধ্বনি পুনরায় উচ্চারিত হতে থাকলো। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল, প্রচণ্ড জোরে ঝড় উঠল, আর সেই সাথে তার বেদিটি হাওয়ায় দুলতে শুরু করলো। সেই ধুলোর ঝড়ের মধ্যে দিয়েই চোখ গেল দেবী মূর্তির দিকে। দেখলাম সেই রক্তচক্ষু দুটি তখনও আমাকে লক্ষ্য করে চলেছে। পেছনে সেই তান্ত্রিক এক পা করে এগিয়ে আসছেন, আর মাত্র ক্ষণিকের ব্যবধান। বলির শরীরে একবারের বেশি আঘাত করা যায় না, না হলে সেই বলি কোনোদিনই গৃহীত হতে পারে না। আমি শেষে কোনো উপায় না দেখতে পেয়ে পায়ের কাছে রাখা একটি পাথরকে ঠেলে তান্ত্রিকের দিকে পৌঁছে দিলাম। তিনি সজোরে আমার দিকে এগিয়ে আসছিলেন। গোটা বিষয়টা লক্ষ্য করতে না পেরে তিনি পাথরে আঘাত খেয়ে উল্টে পড়ে গেলেন। আমি তখন কোনো কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছি না। যেটুকু সম্ভব ছিল তা দিয়ে দেখলাম খাঁড়াটি পায়ের কাছে পড়ে রয়েছে। সেটিকে কুড়িয়ে নিলাম। তারপরে অন্যদিকে এগিয়ে যেতে শুরু করলাম। একটি পাথরের মূর্তিকে কীভাবেই বা খণ্ডন করা যায়, তাও আবার খাঁড়ার সাহায্যে, নিজেকে বোঝাতে পারলাম না। বিজ্ঞানের সাথে ছলনা করতে পারিনি কোনো দিনে, কিন্তু সেদিন এমন কিছুকেই আশ্রয় করে বাঁচতে চেয়েছিলাম যার দ্বারা আমার মুক্তি লাভ সম্ভব। পিছনে তান্ত্রিকের হুঙ্কার ধ্বনি ক্রমেই প্রকট হয়ে উঠতে লাগলো। সেই প্রেত কাকিনীর মাথা লক্ষ্য করে সজোরে খাঁড়াটি চালিয়ে দিলাম আমি। দেখলাম ক্ষণিকের ব্যবধানেই সেই ভৈরবীর মূর্তিটি ধর থেকে আলাদা হয়ে গেছে। পাথরের টুকরোগুলি শানের সাথে লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। খাঁড়াটির উচ্চতা আর তার ভার সামলানোর ক্ষমতা সেদিন আমার মধ্যে কিভাবে এসেছিল তা আজও বুঝতে পারিনি। কিছুটা দূরে চোখ যেতেই লক্ষ্য করলাম একটি গোলাকৃতির লাল বৃত্তের সৃষ্টি হয়েছে। তার মধ্যেই সেই তান্ত্রিক ঝলসে যাচ্ছেন। সেই বৃত্তের মধ্যে কেউ যেন অগ্নি নিক্ষেপ করেছেন। বেশ বুঝতে পারলাম দেবীর রোষেই সেই অগ্নি নিক্ষেপিত হয়েছে। পাপের শাস্তি তো পাপীকেই পেতে হয়। এতদিন ধরে যে পবিত্র সাধনার বলে তিনি এত ক্ষমতা অর্জন করেছিলেন, সেদিন সেই ভ্রুকুটাক্ষ আমার সামনে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছিলেন। তার দেহটি ধীরে ধীরে ভস্মে পরিণত হলো, আর সেই ভস্মগুলি ওই ভূমির মধ্যেই বিলীন হয়ে গেল। অন্যদিকে তাকিয়ে দেখলাম মূর্তিটি ওইভাবেই জমিতে পড়েছিল, তবে ভঙ্গুর অবস্থায়। নিজের চোখে একবার ভালো করে গোটা পরিবেশটা দেখে নিয়েছিলাম। সেই মূর্তির দিকে হাত জোর করে মিনতি করেছিলাম। দেবীর স্থান কোনো দিন মাটিতে হয় না। আমরা এই কূপমণ্ডুকের দল নিজেদের অজ্ঞানতার দাপটে এতটাই অন্ধ হয়ে যায় যে সাধনার প্রকৃত অর্থ ভুলে গিয়ে পবিত্র ক্ষেত্রকেই অপবিত্র করে ফেলি। কিন্তু কথায় বলে শুভ শক্তির জয় নাকি নিশ্চিত। তাই এত ঝঞ্ঝাট পেরিয়েও সেই পরম সত্যকে আমি খুঁজে বার করতে পেরেছিলাম। সেই মূর্তির বিচ্ছিন্ন হয়ে যাওয়া মুণ্ডটিকে প্রমাণস্বরূপ নিজের সাথে শহরে নিয়ে এসেছিলাম। গ্রামের কাউকেই বিষয়টির কথা জানতে দিইনি। তারা আমার শরীরে ক্ষতের আঘাত দেখতে পেয়ে অনেক প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি জবাবে বলেছিলাম যে তান্ত্রিকের ভয়ে তোমরা এতদিন সন্তস্ত্র ছিলে, ধরে নাও তার কবল থেকে চিরকালের জন্য তোমাদেরকে মুক্ত করে দিয়ে গেলাম। ক্ষতের প্রভাব মনের মধ্যে থেকে যায় আজীবন, কিন্তু শরীর থেকে সময়ের সাথে সাথে ঠিকই মুছে যায়, কারণ মনের ক্ষত শরীরের থেকেও আরো অনেক বেশি প্রাচীন ও নিদারুণ। শহরে এসে প্রমাণসহ সব কিছু মিউজিয়াম কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছিলাম। তারপরেই দেশ বিদেশ থেকে বিষয়টির প্রতি আলোকপাত করতে শুরু করেছিলেন সকলে। এতদিনের স্বপ্ন রং রূপ নিয়ে আমার সামনে এসে আবির্ভূত হয়েছিল। নিজেকে যে এত দিনে প্রকৃত গুণমানের দ্বারা প্রতিষ্ঠা করতে পেরেছি তা বুঝতে পেরেছিলাম। তাই আর পিছিয়ে থাকিনি।
আরও এমন অনেক অজানা তথ্য খুঁজে বার করার সাহস জুটিয়ে আগামীর পথে হাঁটতে শুরু করেছিলাম। শেষ হলো আজকের গল্প প্রেত কাহিনী। গল্পের বিভিন্ন চরিত্রে ছিলেন রাজদীপ, বিপ্রদীপ, রাহুল, নবনীতা, পার্থ, সায়নদীপ। গল্পের কথক ও সূত্রধর আমি আসঞ্জন। অডিও এফেক্টস, এডিটিং ও সমগ্র পরিচালনায় বিপুল দে। পোস্টার ডিজাইনিং সৌম্যদীপ। গল্পটির নাট্যরূপ দান করেছেন সুচেতা। বড়দিনে আসতে চলেছে একটি বিশেষ উপহার। কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে।